ফয়সাল মাহমুদ ফাহিম ভাই চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। ঘটনাটি যার কাছ থেকে শুনেছেন ওনার নিজের আপন ভাইয়ের সাথে ঘটনাটি ঘটেছিল। ঘটনাটা বেশ পুরনো, একদম অজপাড়াগাঁয়ের ঘটনা। ঘটনাটি প্রায় 35 কি 36 বছর আগের। ঘটনাটা যেখানে ঘটেছে এটি ফেনী জেলার দরবেশের হাট নামক একটা জায়গায়। আর যার সাথে ঘটনা ঘটেছে তার নাম হচ্ছে জলিল মিয়া। ঘটনার সাক্ষী যিনি তার নাম আক্কাস মিয়া, মানে যার থেকে এই ফাহিম ভাই ঘটনা সংগ্রহ করেছেন। তো আমরা মূল ঘটনাতে চলে যাই। তো জলিল মিয়ার সাথে ঘটনা যখন ঘটে তখন জলিল মিয়ার বয়স ছিল 16 কি 17 বছর। মনে রাখা ভালো, এই জলিল মিয়া প্রথমত গ্রামের ছেলে, খুব ডানপিটে, খুব দুষ্টু প্রকৃতিরও ছিল। ওর কাজ ছিল সারাদিন টো টো করে ঘুরে বেড়ানো আর মানুষের গাছে উঠে গাছ থেকে বিভিন্ন ফলমূল চুরি করা। এটার জন্য বহু নালিশ তার পরিবারে আসতো বিভিন্ন মানুষের কাছ থেকে, কিন্তু তাকে তার পরিবার শাসন করলেও কোনো লাভ হতো না। তিনি তার মতো করে কাজ চালিয়ে যেতেন। একদিনের ঘটনা, এই জলিল মিয়া ভর দুপুরবেলা একটা নারকেল গাছে উঠেছে ডাব পাড়ার জন্য। আশেপাশের একটু বর্ণনা দেই, বিশেষ করে নারকেল গাছের আশেপাশের। তো নারকেল গাছের ঠিক নিচে একটি কবরস্থান আছে আর চারপাশে গাছপালা ভরা। এবং এই যে কবরস্থানের কথা আমরা বললাম এটা ছিল একটি পরিত্যক্ত কবরস্থান, মানে বহুদিন আগে কবর দেওয়া হতো, এখন আর ওখানে কবর দেওয়া হয় না। তো উনি যখন নারকেল গাছে উঠেছেন হঠাৎ করে গাছ থেকে পড়ে গিয়ে একটা কবরের ভেতরে পড়ে যান। কবরটা বেশ পুরনো ছিল আর কবরের উপরে পড়ে যাওয়ার কারণে কবরের উপরের অংশ ভেঙে সোজা কবরের ভেতরে ঢুকে যান। উনি আবার সেখান থেকে বের হন। যেহেতু পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন তাই আর পুনরায় গাছে ওঠেন নাই, আর হাত পা ভাঙে নাই, তবে পিঠে হাতে পায়ে ব্যথা পেয়েছিলেন, কিছু কিছু জায়গায় ছিলে গিয়েছিল। তো উনি ওখান থেকে উঠে সোজা বাড়ি চলে যান। বাড়ি গিয়ে কিন্তু এই ঘটনা উনি কারোর সাথে শেয়ার করেন নাই। ঘটনা শুরু মূলত এইখান থেকে। সেদিন আর উনি বাড়ি থেকে বের হন নাই, সারাদিন ঘরেই ছিলেন। সারাদিন গিয়ে রাত হলো। উনি আর ওনার ভাই, মানে যার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করা হয়েছে, আক্কাস মিয়া, দুজন একসাথে ঘুমিয়ে গেছেন চৌকির উপরে। রাত ঠিক 1টা কি 2টা বাজে আনুমানিক, এরকম আর কি। এই আক্কাস মিয়ার ঘুম ভেঙে যায় হঠাৎ করেই, মানে ঘুম ভেঙে যায় আর কি। তিনি চোখ খুলে দেখেন তার ভাই জলিল মিয়া পাশে নেই। তো উনি ভেবেছেন হয়তো ওয়াশরুমে গিয়েছেন, এই ভেবে উনি ঘুমিয়ে পড়েন। তার ঠিক 15 কি 20 মিনিট পর উনি আবার চোখ খুলে দেখেন তার ভাই জলিল মিয়া এসেছে কিনা, কিন্তু তিনি দেখেন যে জলিল মিয়া বিছানায় নেই। উনি ওঠেন, তারপর ওনার মা বাবা, ঘরের আরো যারা আছেন সবাইকে ডেকে তোলেন। তো সবাই দেখলো ঘরের মেইন দরজাটা খোলা, মানে ওনারা যেই রুমে ঘুমাতেন সেই রুমের দরজা খুলে আর একটা মেইন দরজা খুলে তারপর বাইরে যেতে হয়। গ্রামের ওয়াশরুম তো বাইরেই থাকে। এখন মেইন দরজা খোলা মানে হচ্ছে জলিল মিয়া বের হয়েছে এটা নিশ্চিত, কিন্তু সে ঘরে ফেরে নাই। ঘরে ফিরলে তো দরজা বন্ধ করে দিত, আর ঘরে তো সে ছিলও না। তখন সবাই মিলে খুঁজতে শুরু করে জলিল মিয়াকে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। এভাবে সারা রাত পার হয়ে যায়। জলিল মিয়াকে ওই রাত্রে আর খুঁজে পাওয়া যায় না। একদম ভোর যখন হয় তখন তারা সবাই আবার বের হয় খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে এই আক্কাস মিয়া আর ওনার বাবা সেই পুরাতন কবরস্থানের দিকে গিয়ে দেখেন জলিল মিয়া একটা কবরের পাশে শুয়ে আছেন, মানে ঘুমাচ্ছেন। এটা দেখে তারা দুজনে আঁতকে ওঠেন যে কি, ও কবরের পাশে শুয়ে আছে কেন? ওই কবরটা একটু ভাঙা ছিল। তো তাকে ওখান থেকে ডেকে তোলে। চোখ খোলার পর জলিল মিয়াকে তার বাবা জিজ্ঞেস করেন, এই মিয়া তুমি এইখানে কেমনে আসলা? জলিল মিয়া কোনো উত্তর দেয় না। উত্তর একটাই দেয়, জানি না তো। বাস এতটুকু বলে জলিল মিয়া বাড়ির দিকে চলে যায় একদম স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে। আবারও দিন গিয়ে রাত হলো। জলিল মিয়া আর তার ভাই আক্কাস মিয়া একসাথে ঘুমিয়েছেন প্রতিদিনের মতো। ঠিক মাঝ রাতে আক্কাস মিয়ার ঘুম ভেঙে যায়। উনি দেখেন যে ওনার ভাই পাশে নাই। উনি আজকেও প্রথমে ভেবেছেন হয়তো বা ওয়াশরুমে গেছে, এটা ভেবে উনি আবার ঘুমিয়ে যান। আসলে ঠিক ঘুমিয়ে যান না, চোখ বন্ধ করে রাখেন আর কি, ঘুমানোর চেষ্টা করছিলেন। এক সময় পর আক্কাস মিয়া উনি চিন্তা করলেন, মানে তখন উনি ঘুমায় যান নাই আর কি। তো উনি চিন্তা করলেন, আচ্ছা ঘরের দরজাটা একটু দেখি তো সেটা খোলা নাকি বন্ধ। তো আক্কাস মিয়া দরজার পাশে গিয়ে দেখেন আজকেও দরজাটা বন্ধ, কিন্তু তার পাশে শুয়ে থাকা তার ভাই জলিল মিয়া ঘরে নেই। গতকাল কিন্তু দরজা খোলা ছিল, কিন্তু আজকে ঘরের মেইন দরজা বন্ধ, কিন্তু জলিল মিয়া নাই। আবার উনি সবাইকে ডেকে তোলেন।
আর সবাই দেখেন যে ঘরের দরজা বন্ধ, কিন্তু জলিল মিয়া গেল কই? আর আগের রাতে ঘরের দরজা খোলা ছিল, তাই নিশ্চিত ছিল যে জলিল মিয়া তো বাইরেই গেছে, কিন্তু আজকে কোথায় গেল সে? আবার সবাই মিলে খুঁজতে বের হলো। খুঁজতে খুঁজতে কোথাও না পেয়ে সবাই বাড়ি ফেরত আসলো। ভোরের দিকে আবার খুঁজতে বের হলো। খুঁজতে খুঁজতে জলিল মিয়াকে পাওয়া গেল ঠিক গতকাল যেখানে পড়েছিল, ঠিক একই জায়গায়, সেই একটা ভাঙা কবরের পাশে। তাকে ডেকে ওঠানো হলো। সে চোখ খোলার পর তাকে যখন জিজ্ঞেস করা হলো যে সে এখানে কিভাবে আসলো, কেন আসলো, তখন জলিল মিয়া কোনো উত্তর না দিয়ে সে যে কবরের পাশে শুয়েছিল সেই কবর থেকে এক মুষ্টি মাটি নিয়ে সেটা নিজের শরীরে মাখতে মাখতে চলে গেল বাড়ির দিকে। এইভাবে প্রতি রাতে একই ঘটনা ঘটতে থাকে জলিল মিয়ার সাথে। রাত্রে সে ঘরে থাকে না, ওই কবরের পাশে গিয়ে সে শুয়ে থাকে। সবার বোঝার সুবিধার জন্য একটা কথা প্রিয় লিসেনার্স বলি, যে কবরের উপর জলিল মিয়া শুয়ে থাকে বা পাশে শুয়ে থাকে, এটা মূলত সেই কবর যে কবরটা ভেঙে এসে ভিতরে ঢুকে গিয়েছিল গাছ থেকে পড়ে। তো যাই হোক, এইভাবে প্রতি রাতে একই ঘটনা ঘটতে থাকে, আর জলিল মিয়ার পুরো পরিবার মোটামুটি একটা আতঙ্কের মধ্যে থাকে। এমনকি তাকে পাহারা দেওয়া শুরু হয় রাতের জন্য সে বের হতে না পারে। কিন্তু যারা যারা পাহারা দিতে দিতে একটা সময় তাদের ঘুম চলে আসলে এর ভিতরেই জলিল মিয়াকে আর ঘরে খুঁজে পাওয়া যেত না। আর যখনই পাওয়া যেত না, তখন তারা আর এদিক সেদিক না খুঁজে সোজা ওই কবরস্থানে চলে যেত, আর সেখান থেকে তাকে ধরে নিয়ে আসতো। রাতের বেলা যখন তাকে ধরে নিয়ে আসার জন্য টানাটানি করতো, তখন সে বলতো, আমি যাব না, আমার অনেক কাজ বাকি আছে, আমি যাব না। শুধু এই কথাটাই বলতে থাকতো। এছাড়া তার মুখে অন্য কোনো কথা ওই রাতটা শোনা যেত না। এক রাতের ঘটনা, এই আক্কাস মিয়া, মানে যিনি ঘটনা বলেছেন, এই আক্কাস মিয়া প্রতি রাতের মধ্যে তার ভাই জলিল মিয়ার সাথে ঘুমিয়ে আছেন। হঠাৎ করে আক্কাস মিয়ার ঘুম ভেঙে যায়। কিছু গুনগুন শব্দ শুনে মূলত ওনার ঘুম ভেঙে গিয়েছিল। উনি আস্তে করে চোখ খোলেন, আর চোখ খুলে উনি এক ভয়ানক ব্যাপার দেখেন। উনি দেখেন ওনার ভাই জলিল মিয়াকে 4 জন লোক টানা হেঁচড়া করছে নিয়ে যাওয়ার জন্য, আর পুরো ঘর ধোঁয়া দিয়ে ভরা। উনি জোরে এক চিৎকার দেন। ওনার চিৎকারে ওনার পিতামাতা ঘুম থেকে উঠে যান, তাড়াতাড়ি করে এই রুমে চলে আসেন। এসে দেখেন আক্কাস মিয়া অজ্ঞান হয়ে পড়ে আছে, কিন্তু জলিল মিয়া নাই। ঘরের মেইন দরজা কিন্তু বন্ধ। অনেক সময় ধরে চেষ্টা করার পর যখন আক্কাস মিয়ার জ্ঞান ফিরল, তখন তিনি সবাইকে পুরো ঘটনা শেয়ার করলেন। তখন সবাই পুরোপুরিভাবে নিশ্চিত হন, এই যে জলিল মিয়া রাত্রে গিয়ে কবরস্থানে কবরের পাশে শুয়ে থাকে, এটার পিছনে বড় কোনো ধরনের একটা কারণ রয়েছে। তারা এই রাতে আর জলিল মিয়াকে খুঁজতে বের হন নাই, কারণ সবাই খুবই ভয় পেয়েছিলেন। আর তারা এতটুকু নিশ্চিত ছিল যে জলিল মিয়া সেই আগের জায়গায় গিয়ে শুয়ে আছে। তবুও তারপরেও এই রাত্রে ওনারা যান নাই, কারণ সবাই এতটাই ভয় পেয়েছেন। সকাল হলে সবাই যান, সেখানে গিয়ে দেখেন জলিল মিয়া সেই একই কবরের উপর বা পাশে শুয়ে আছে। তবে আজকে তার হাতে কিছু জিনিস দেখা যাচ্ছে, যেমন কোনো প্রাণীর দাঁত, কিছু সাদা কাপড়ের টুকরো, একটা পুতুল, আরো বেশ কিছু জিনিস ছিল, যেটা এই আক্কাস মিয়া সহ ওনার পরিবারের সবাই দেখেছে। পরবর্তীতে জলিল মিয়াকে সেখান থেকে নিয়ে আসা হয়। সবাই একটা জিনিস খেয়াল করে, জলিল মিয়া একা একা কি যেন পড়তো আর উচ্চস্বরে হাসতো। এইসব দেখে জলিল মিয়ার পরিবার ভালো একজন কবিরাজ খুঁজতে থাকেন। খুঁজতে খুঁজতে 3-4 গ্রাম পরে একজন ভালো কবিরাজের সন্ধান পান তারা গিয়ে ওনার কাছে সবকিছু বলেন। বলার পর ওই কবিরাজ বলেন যে আমাকে 1 ঘন্টা সময় দেন, আমি খোঁজ নিয়ে জানাচ্ছি যে ব্যাপারটা কি। আমি আপনাদের ডাকলে আপনারা ভেতরে আসবেন, আপাতত বাইরে বসেন। ঠিক 1 ঘন্টা পর বা তার কিছু সময় আগে কবিরাজ হাঁপাতে হাঁপাতে বাইরে আসে। তার চোখে মুখে আতঙ্কের ছাপ এবং খুব ভয় পেয়েছেন এমন একটা অবস্থা। বাইরে এসে বলেন, আল্লাহর রাস্তায় মাফ করেন, এই বিষয়ে আমি আপনাদের কোনো রকম সাহায্য করতে পারবো না, এখন আমার নিজের জীবন নিয়ে টানাটানি। তখন এই জলিল মিয়ার পরিবার জিজ্ঞেস করলো যে কেন আপনি সাহায্য করতে পারবেন না, কেন আপনার জীবন নিয়ে টানাটানি? তখন কবিরাজ উত্তর দিল, এই ব্যাপারে খোঁজ নিতে কিছুক্ষণ আগে উনি ওনার 4 জন জিনকে পাঠিয়েছিলেন। এর মধ্যে 3 জন ফেরত এসেছে আহত অবস্থায়, আর 1 জন আসে নাই। আর একজনের কথা জিজ্ঞেস করাতে বাকি 3 জন বলল যে ওই জায়গায় খোঁজ নিতে তারা গিয়েছিল, আর ওখানে গিয়ে এমন শক্তিশালী 4 জন জিনের সাথে তাদের দেখা হয়, যারা এই 4 জনকে আক্রমণ করে বসে, এবং আক্রমণের একটা পর্যায়ে তাদের একজনকে তারা মেরেই ফেলে। তাদের শক্তির কাছে এদের শক্তি কিছুই না, তারা অনেক বড় ধরনের জাদুকর জিন। আর তারা অন্য 3 জনকে আহত করে এই মর্মে সতর্ক করে দিয়েছে যে ভবিষ্যতে আর কেউ যেন এই ব্যাপারে নাক গলাতে আসে। যদি নাক গলাতে আসে তাহলে তার পরিণতি কি হবে? এইরকম পরিণতি হবে, তাকে
মারা যেতে হবে, সে মানুষ হোক আর জিন হোক। সুতরাং এই বিষয়ে নাক গলাতে আসা যাবে না। তাহলে তার কি পরিণতি হবে এটাও বলে দেয়, সে তো মরবেই, তার বংশ নির্বংশ করে দেয়া হবে। এই শুনে ওই তিনজন জিন ওই বাকি একজনের লাশ ওইখানে ফেলেই চলে আসতে বাধ্য হয়। আর তখন কবিরাজের কাছে এসে কবিরাজকেও ধমক ধামক দেওয়া শুরু করে যে না জেনে না বুঝে তাদেরকে ওই জায়গা পাঠানো হয়েছে। ওই তিনজন জিন কবিরাজকে খুব বকাঝকা করে। যেহেতু ওই কবিরাজের এই চারজন মুখবীর জিন ছিল, মানে সংবাদ সংগ্রাহক জিন ছিল, তাদের মধ্যে থেকে একজন মারা গিয়েছে এবং এরা চারজন খুব বন্ধু ভাবাপন্ন ছিল। এক বন্ধুকে হারানো হলো কবিরাজের ভুলের কারণে, এই জন্য ওই তিনজন কবিরাজের প্রতি খুব ক্ষিপ্ত হয়েছে এবং বলা হয়েছে যে এই বিষয়ে তার সেই জন্য আর কোনো চিন্তা ভাবনা না করে কাজ করার। মূলত এটা শুনেই হাঁপাতে হাঁপাতে বের হয়ে এসেছেন উনি এবং উনি বলে দেন আল্লাহর রাস্তায় আমাকে মাফ করেন আর আপনারা চলে যান, এখানে এক মুহূর্তও থাকেন না, তাহলে আমার জিনেরা ক্ষিপ্ত হয়ে আপনাদের উপর আক্রমণ করে বসতে পারে, কারণ তাদের এক বন্ধু মারা গেছে আপনাদের কারণে। তাড়াতাড়ি এখান থেকে বিদায় হন। তারা কবিরাজের সাথে আর কোনো কথাই বলতে পারেননি, হতাশ হয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর তারা চিন্তা করতে থাকে যে এর আসল রহস্য খুঁজে বের করতেই হবে, ঘটনাটা কি, আসল ব্যাপারটা কি হলো এটা তো বোঝা গেল না। ঠিক ওই রাতেই আবারও জলিল মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই বুঝে গেছে। আক্কাস মিয়া বলে যে ও তো সেই ওই একই কবরস্থানে গেছে। তখন আক্কাস মিয়া রাতের বেলা সেই কবরস্থানে যায়, সাথে অন্যরাও যায়। 3 ব্যাটারির একটা লাইট হাতে নিয়ে সেখানে যায়, গিয়ে দেখে জলিল মিয়া আজ সেই কবরের পাশে নাই। সবাই চারপাশে খোঁজে, পায় না। অন্যান্য দিন তো ওই কবরের পাশেই পাওয়া যায়, কিন্তু আজকে পাওয়া যায় না। তারা যখন বাড়িতে ফেরত যাবে ঠিক তখনই পাশে থাকা একটা লম্বা নারকেল গাছ থেকে নারকেল পড়ার শব্দ পায় তারা, আর একটা হাসির শব্দ পায়। সবাই সেখানে গিয়ে 3 ব্যাটারি টর্চ উপরের দিকে মারে আর দেখে জলিল মিয়া গাছের একদম উপরে একটা নারকেল গাছের যে ডগা বলি আমরা, সেটার উপর বসে আছে আর তার হাতে একটা দা আছে। সবাইকে দেখা মাত্র সে হাতে থাকা দা দিয়ে এলো পাথারে গাছের সব নারকেল আর ডাব কুপিয়ে কেটে নিচে ফেলতে থাকে। সবাই তড়িঘড়ি করে সেখান থেকে সরে যায়। প্রায় 2-3 মিনিট পর হঠাৎ সব বন্ধ হয়ে যায়। তারপর তারা তাদের হাতে থাকা সেই টর্চ মেরে দেখে যে নারকেল গাছে আর কোনো ওই ডগা নাই, মানে ডাল নাই, আর কোনো নারকেল বা ডাবও নাই, সব তো নিচে ফেলে দিয়েছে। শুধু একটা ডগা আছে, মানে ডাল রয়েছে, যেটাতে জলিল মিয়া বসে আছে। আর এটা কেটে দিলে জলিল মিয়া সোজা মাটিতে পড়বে, আর এত উপর থেকে পড়লে তার বাঁচার কোনো সম্ভাবনাই থাকবে না। সবাই আল্লাহ আল্লাহ করছিলেন, কেউ যেন উপরে ওঠার সাহসই করছিল না যে উপরে উঠে তাকে উদ্ধার করবে। এমন করতে করতে ফজরের আজান যখন হলো তখন জলিল মিয়া খুব সুন্দর করে সুরসুর করে গাছ থেকে নিচে নেমে আসলো আর কারোর সাথে কোনো কথা না বলে বাড়ির দিকে হাঁটা ধরলো। সেদিনের এই ঘটনার পর থেকে জলিল মিয়াকে বেঁধে রাখা শুরু হলো, তাকে বাইরে বের হতে দেওয়া হতো না। এতে সে প্রচুর হিংস্র হয়ে ওঠে আর বলতো আর অল্প একটু আছে সাধনার, এটা শেষ হলে সবাইকে শেষ করে দেব, এটা বলতো সে। এমন পরিস্থিতি দেখে তার পরিবারের সবাই আবার সেই কবিরাজের কাছে যায়। আকুতি মিনতি কাকুতি যা করার দরকার সবই করেছে, কিন্তু কবিরাজ সাফ জানিয়ে দেয় এটা সমাধান করতে যাওয়া মানে হলো নিজের মৃত্যুকে ডেকে আনা। আর এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে আপনার পুরো পরিবারের ক্ষতি হবে, আর বেশি কথা না বাড়িয়ে মানে এখান থেকে কেটে পড়েন, আমার বিপদ বাড়ায়েন না, এই কথা বলে দেয় কবিরাজ। আর উনি শুধু একটি কাজ করেছিলেন, উনি বলেন আমি তো পারবো না, তবে সিলেটের একজন মাওলানা সাহেব আছে, ওনার ঠিকানা দিচ্ছি, আপনারা ওনার কাছে যান, যদি উনি কিছু করতে পারেন, তা না হলে কিন্তু এই জলিল মিয়ার সাথে আপনার পুরো বংশ শেষ হয়ে যাবে বলে আমার ধারণা, এটা কবিরাজ বলেতেন। তো ওনার কাছ থেকে ঠিকানা নিয়ে সেই ঠিকানা অনুযায়ী সেদিনই রওনা হন সিলেটের দিকে। যেতে যেতে অনেক সময় লাগে। তারা যেখানে থাকতো আর সিলেটের রাস্তাঘাটও ওই সময় তো এরকম ভালো ছিল না, অনেক সময় লাগতো, প্রায় 3 দিন সময় লেগেছিল বিশ্রাম নিয়ে নিয়ে সেই জায়গায় পৌঁছতে। অবশেষে সেখানে গিয়ে সেই মৌলানা সাহেবের দেখা পান। তো ওনাকে দেখে ওনারা বুঝতে পারেন যে উনি অনেক পরহেজগার মানুষ। ওনার কাছে গিয়ে সব কথা খুলে বলা হয় এবং কবিরাজের সাথেও কি কি ঘটেছে সেটাও ওনারা খুলে বলেন। সবকিছু শুনে উনি বলেন একটু সময় দিতে হবে, বিস্তারিত না জেনে তো আসলে কিছু বলা যাবে না। আপনারা যেহেতু দূর থেকে এসেছেন, আপনাদের আজ রাতে থাকার ব্যবস্থা করে দিচ্ছি, খাওয়া দাওয়া করেন, কাল সকালে দেখে কিছু জানতে পারি কিনা, এই বলে মৌলানা সাহেব সময় নেন। সকালবেলা মৌলানা সাহেব তাদেরকে ডাকেন আর শুরুতেই বলেন এই সমস্যার সমাধান আমি কেন, দুনিয়ার কোনো মৌলানা সাহেবই করতে পারবেন না, একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছায় যদি সমস্যার সমাধান হয়। কোনো জিন ইনসানের
ক্ষমতাই নাই এই সমস্যার সমাধান করার। তো উনি এটাও বলেন যে আমি খোঁজ নেওয়ার জন্য আমার একজন জিনকে পাঠিয়েছি, সে ওখানে গিয়ে কোনো খোঁজ এনে দিতে পারে নাই। আর এমন ঘটনা কখনো ঘটে নাই যে তাকে কোনো জায়গায় পাঠানো হয়েছে কিন্তু সে কোনো ধরনের কোনো খবর ছাড়াই ফেরত এসেছে। তখন এই মৌলানা সাহেব উনি আরো বলেন যে আমি খুব চিন্তিত হয়ে পড়ি। এরপর আমার শিষ্য সবচেয়ে শক্তিশালী একটা জিন, যার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক, তাকে সেখানে পাঠাই। সে মূলত একটা খবর দিল। আসলে এমন একটা সমস্যা, এটা চাইলেও সমস্যার সমাধান করা সম্ভব নয়। এই আব্দুর রাজ্জাক জিন সে কাছাকাছি গিয়েই বুঝতে পেরেছিল যে এই যে 4 জন জিন এখানে রয়েছে অত্যন্ত শক্তিশালী প্রকৃতির জিন, এরা কারোর সাথে কথা বলতে চায় না, এমনকি জিন সম্প্রদায়ের সাথেও কথা বলতে চায় না। এরা খুব সেপারেট থাকতে পছন্দ করে। তবে হ্যাঁ, ওদের গোত্রের কেউ হলে তখন তারা যদি কথা বলে, তখন এই আব্দুর রাজ্জাক জিন কি করেছিল, তার এক বন্ধু ছিল, এমনি হাই হ্যালো সম্পর্ক এরকম আর কি, ওরকম অন্তরঙ্গ বন্ধু না, সেই বন্ধু ছিল আবার ওই 4 জন যে জাদুকর জিন সেই গোত্রের। তখন তার কাছে সে যায়, যাওয়ার পরে বলে যে বন্ধু, ওদের সাথে তো একটু কথা বলতে হবে, আমি ওদের সাথে কথা বলতে গেলে বিপদ হতে পারে, তুমি চলো একটু আমার সাথে, তোমার গোত্রের তো হয়তো বা তোমাকে দেখে কিছু নাও বলতে পারে। তখন এই আব্দুর রাজ্জাক জিন তার সেই বন্ধুকে সাথে নিয়ে মূলত সেখানে যায়। মূলত তাদের গোত্রের জিন দেখে প্রথমে 4 জন জিন আক্রমণ করেনি। তখন ওই 4 জন জিনের কাছে অনুমতি নেয় যে আরেকজন জিন আসছে, তার নাম আব্দুর রাজ্জাক, আপনাদের সাথে কথা বলতে চায়। তখন তারা অনুমতি দেয়। তারপরে এই যে ওই বন্ধু জিনের মধ্যস্থতায় আব্দুর রাজ্জাক যে জিন, সেই জিন ওই 4 জন জিনের সাথে যোগাযোগ করতে সক্ষম হন। এবং আব্দুর রাজ্জাক জিন যিনি, উনি ফেরত এসে বলেন যে এটা এমন একটা সমস্যা, এটা চাইলেও আপনি সমাধান করতে পারবেন না। যে ছেলের সমস্যা নিয়ে ওনারা আসছেন, এই ছেলের সাথে 4 জন কালো জাদুর বিষয়ে খুব পারদর্শী শক্তিশালী 4 জন জিন রয়েছে, যারা এই ছেলেকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে তাদের জাদুবিদ্যা আরো শক্তিশালী করছে। আসল ঘটনা শুরু হয়েছে, এই ছেলে একদিন নারকেল গাছে উঠেছে নারকেল পাড়ার জন্য, সেখান থেকে সে পড়ে যায় একটা কবরের উপর, আর কবর ভেঙে সে একদম ভেতরে ঢুকে যায়। যখন সে কবর ভেঙে ভেতরে ঢুকে পড়েছে, তখন ওই কবরের ভেতরে, ওটা তো মূলত একটা পরিত্যক্ত কবর, এমনিতেও কিছুটা ভাঙা ছিল, তো ওই ভাঙার ভিতরে বসে 4 জন পিশাচ জাতের ভয়াবহ শক্তিশালী জিন তাদের জাদুবিদ্যা চর্চা করছিল নিজেদেরকে শক্তিশালী করার জন্য। আর এই কবরটা ছিল একজন সুইসাইড করা মেয়ের কবর। বহুদিন আগে এই সুইসাইড করা মেয়ের কবরটা এইখানে দেয়া হয়েছিল এবং একে কোনো ধরনের জানাজা না দিয়ে দাফন করা হয়েছিল। আর এই জাদুবিদ্যা করা জিনদের মধ্যে এক শ্রেণীর জিন, তারা এই ধরনের কবরগুলো বেছে নেয় তাদের জাদুবিদ্যা চর্চা করার জন্য। আর এই ছেলে যখন কবর ভেঙে ভিতরে পড়ে গেছিল, তখন এই ছেলের কারণে তাদের খুবই বিরক্তির উদ্রেক হয় এবং তাদের জাদুবিদ্যার অনেক বড় ক্ষতি হয়ে যায়। আর তারা তখনই এই ছেলেকে মেরে ফেলতো। কিন্তু তাদের যে ক্ষতি হয়েছে, যেই জিনিসগুলো তারা অনেক কষ্ট করে সংগ্রহ করেছিল, সেগুলোর গুণাগুণ নষ্ট হয়ে গিয়েছিল, সুতরাং তারা নিজে এই জিনিসগুলো সংগ্রহ করতে পারবে না। তারা এই ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্যই এই ছেলেটাকে টার্গেট করে, যার কারণে তাকে ওই সময় মারে নাই, হত্যা করে নাই, কিন্তু ওই সময় ওর শরীর থেকে কয়েক ফোঁটা রক্ত নিয়ে তাকে ছেড়ে দিয়েছিল। বাস, হয়ে গেছে কাজ। এরপর থেকে তার উপর তারা পূর্ণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এবং প্রতি রাতে এই জলিল মিয়াকে নিয়ে গিয়ে জাদুবিদ্যার বিভিন্ন কাজ তারা হাসিল করত। যেই জিনিসগুলো তারা নিজেরা সংগ্রহ করতে পারতো না, সেই জিনিসগুলো ওর উপর প্রভাব বিস্তার করে সেই জিনিসগুলো তারা সংগ্রহ করতো এবং সেটা এখনো করে আসছে। তারা তাদের সব কাজ হাসিল করার পর এমনিতেই একে মেরে ফেলবে, আর যে এতে বাধা দিতে আসবে এরা তাকেই শেষ করে দেবে। হুজুরের থেকে এইসব কথা যখন শুনলেন, মূলত আব্দুর রাজ্জাক জিন উনি হুজুরকে বলেছেন, হুজুর যখন ওই জলিল মিয়ার পরিবারকে এই বিষয়ে বললেন, সবাই তা হাউমাউ করে কান্না শুরু করে দিল এবং তারা বললেন যে আসলে কি এর কোনো উপায় নাই যার মাধ্যমে একে ভালো করা যাবে? তখন হুজুর বলেন যে আগেই তো বলে দিয়েছি, দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে এটা সমাধান দিতে পারবে। তবে আমার পরিচিত জিনের সর্দারের সাথে আমি শেষ একটা কথা বলে দেখতে পারি, আসলে এটার কোনো সমাধান আছে কিনা। তবে আমি নিশ্চিত এটার পুরোপুরি সমাধান হবে না। আপনারা আজকেও থাকেন, দেখি কি করা যায়। এর ঠিক পরের দিন হুজুর আবার তাদের ডেকে পাঠান আর বলেন, আসলেই অনেক দেরি হয়ে গেছে। জিনের সর্দারের সাথে কথা বলে যা জানলাম, চাইলেও আসলে একে আর ভালো করা যাবে না। একে যদি ভালো করার চেষ্টা করা হয় তাহলে এর পরিবারের সবাই
সেই পরিণতি ভোগ করবে যেই পরিণতি এ ভোগ করবে। কারণ ওই 4 জন জিন এখনো আপনাদের পরিবারের উপর নজর দেয় নাই, শুধু জলিল মিয়ার উপরই নজর দিয়েছে। আর ওই জিনগুলো জলিলকে দিয়ে আরো 43 দিন তাদের কাজ হাসিল করবে, তারপর জলিল মিয়াকে মেরে ফেলবে। কারণ এই পিশাচ জিনদের উসুল হলো যাকে দিয়ে এরা এদের কাজ হাসিল করে, কাজ শেষে তাকে মেরে ফেলবে, হোক সেটা জিন অথবা ইনসান। কোনো জিনকে দিয়ে ওরা কাজ হাসিল করে এবং কাজ হাসিলের পর সেই জিনকেও মেরে ফেলে। তাহলে বুঝতেই পারছেন কি ভয়ানক এদের কাজ। তাই আমার পরিচিত জিন সর্দারের শেষ কথা হচ্ছে যেভাবে আছে সেভাবে চলতে দেয়া। তাদের কাজ হাসিল হওয়ার পর তারা এমনিতেই জলিল মিয়াকে মেরে ফেলে রেখে যাবে বাড়ির সামনে, এবং এরপর এই 4 জন জিন এই কবর ছেড়ে ঠিক এমন টাইপের অন্য আর একটা কবর খুঁজে সেখানে চলে যাবে তাদের জাদুবিদ্যা চর্চা করার জন্য। তাই জলিলকে বেঁধে না রেখে তাকে ছেড়ে দিন। বেঁধে যদি রাখেন ওই 4 জন জিন পরিবারের উপরে ক্ষিপ্ত হবে, তাহলে আপনাদের পুরো পরিবারও একই সমস্যায় পড়বে। এরপর হুজুর মাফ চেয়ে বলেন, আমার আসলে কিছুই করার নাই, অনেক দেরি হয়ে গেছে। এই জিনিস এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওই 4 জন জিনের মনে দয়া দেন তাহলেই সম্ভব। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আর না হলে এই সমস্যার সমাধান হবে না। কিছু অবশ্যই করা যেত যদি জলিল মিয়া বাড়িতে এসে সবার কাছে ওই রাতের ব্যাপারটা ওই সময় শেয়ার করত। ওই সময় যদি কোনো ভালো হুজুর দেখানো যেত হয়তো সমস্যাটা এতটা প্রকট হতো না, ওরা এতটা ওর উপর প্রভাব বিস্তার করার সুযোগ পেত না। কিন্তু ও তো কাউকে কিছু বলে নাই, যার কারণে এই সমস্যাটা এত প্রকট হয়েছে। হুজুরের কাছে এই কথা শোনার পর পরিবারের সবাই হতাশ হয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে বাড়িতে যারা ছিল সবাইকে বিস্তারিত সব বলার পর পুরো বাড়িতে কান্নার রোল পড়ে যায়। চোখের সামনে জলজান্ত একটা ছেলে শেষ হয়ে যাবে, প্রতিটা দিন মৃত্যুর সময় এগিয়ে আসছে। মানুষ মারা গেলে তো সবাই কান্নার রোল শুরু করে দেয়, কিন্তু একটা জীবন্ত ছেলে, পরিবারের একজন সদস্য, সে মারা যাবে মাত্র 43 দিন পর। এই কথা কি আসলে মেনে নেওয়ার মতো, না এই বিষয় সহ্য করার মতো? কিন্তু কি করা, সবাই বুকে পাথর বাঁধে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে। তারপর সেই মৌলানার কথা মতো সত্যি জলিল মিয়াকে আর বন্দী করে রাখা হতো না। সেই আগের মতো জলিল মিয়া রাতে চলে যেত ঘর থেকে, সকালে সেই কবরস্থানের পাশে তাকে পাওয়া যেত। এমন করে ঠিক 43 দিনের মাথায় জলিল মিয়ার নিথর দেহ পাওয়া যায় বাড়ির সামনে। আর এই মৃত্যুর সাথে শেষ হয় জলিল মিয়ার জীবনের অধ্যায়। এই কথা বলার পর আক্কাস মিয়া, যিনি জলিল মিয়ার ভাই, অনেক কান্নাকাটি করেছিলেন। কারণ চোখের সামনে নিজের ভাইকে এইভাবে শেষ হতে যাওয়া, মানে বিষয়টা এরকম একজনের ফাঁসির আদেশ হয়েছে যে অমুক তারিখে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তখন অবস্থাটা কেমন হয়, পরিবারের সদস্যরা কি ধরনের মনের কষ্ট নিয়ে চলতে থাকেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রিয় লিসেনার্স, ঠিক এমনটাই হয়েছিল। কারণ ওই সময় হুজুর বলেছিলেন 43 দিন, তাদের বাড়িতে ফেরত আসতে আরো কয়েকদিন সময় লেগেছিল। এরপরে 40 আর 41 দিন সর্বোচ্চ বেঁচে ছিল এই জলিল মিয়া। তো এখন যিনি ঘটনাটা নিয়ে আসছেন তিনি ঢাকা থেকে অদূরে ভোলা থেকে ঘটনাটি পাঠিয়েছেন, এবং যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার ঘটনার মধ্যে একটু আঞ্চলিক, একটু অশুদ্ধ ভাষা থাকতে পারে, কিন্তু সেটা আমরা চাই যে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। উনি যে ঘটনাটা শেয়ার করেছেন সেটা তারই এলাকার, তার নিজের চাক্ষুষ দেখা। তো কিছু কিছু শব্দ তিনি ব্যবহার করতে পারেন, যেমন খনকারী হচ্ছে যিনি তাবিজ তোমার করেন তার এগেনস্টে কাজ করে, অথবা ওই যে ঝাড়ফুঁকের জন্য যারা কাজ করে, অথবা ধুমা শুনতে পারেন, ধুমা অর্থ ধোয়া, কাপান শুনতে পারেন, অর্থাৎ কাফনের কাপড়। কিছু ওয়ার্ড হয়তো বা আপনারা বুঝতে কষ্ট হতে পারে, সেটা হয়তো বা আপনারা বুঝে যাবেন আশা করছি। এবং আপনারা যারা বাইরের থেকে ঘটনা পাঠাতে চান, যদি আঞ্চলিক অথবা শুদ্ধ না থাকে তাহলে সেটা যেন বোধগম্য হয়, আমাদের লিসেনার যেন বুঝতে পারে, সেই ব্যবস্থা আশা করি আপনারা করে দেবেন, এবং নয়েজ ফ্রি যেন রেকর্ড হয়ে থাকে আর কি। তো আমরা চলে যাচ্ছি ভাইয়ার কাছে, ওনার ঘটনা ওনার কাছ থেকে শুনবো। সাথেই থাকুন সবাই। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান, হোম ডিস্ট্রিক্ট ভোলা। আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে, সেই ঘটনাটা আসলে আমার বাস্তব লাইফে দেখা। সময়কালটা ছিল 2011। তখন আমি ক্লাস 7-এ পড়ি, হ্যাঁ 7-এ সঠিক। আর আমি যার ঘটনাটা বলতে যাচ্ছি, ভৌতিক ঘটনা, সেটা হচ্ছে আমার ভাতিজির।
ও ক্লাস 4-এ না জানি 5-এ পড়ে, আই এম নট শিওর, কারণ টাইমিংটা অনেক লেট হয়ে গেছে তো সেজন্য মনে পড়তেছে না। তো ঘটনাটা হচ্ছে, আমরা গ্রামে অনেক চাচাতো ভাই বোন ছিলাম, প্রায় এক বাড়ির উপরে আমরা 16-17 জনের মতন চাচাতো ভাই বোন মিলিয়া। তো আমাদের গ্রামে পানের বর করে, পানের বর। তো আমার ভাতিজিকেও একটা পানের বর ছিল, অনেক বাগানে মাঝখানে একদম। আমরা ওই বাগানটাকে বলতাম খিলের বাগান। তো ওদের আবার একটা ভেগজাল ছিল, যেটা আমরা ওই যে খালের ভিতরে যে গাছ দিয়া কুপিয়া জালটা দিয়ে ভাটা জোয়ারে পাইতা মাছ ধরে, তো ওইটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় ভেগজাল বলি। ওই ভেগজালও ছিল ওদের পানের বরের সাথে। তো ওদের পানের পরে পাইট দিছে, মানে পানের গোড়ায় মাটি দিছে, মাটি দেওয়ার পরে তো বলতেছে যে ও আমাদেরকে বলতেছে যে চল আজকে সবাই আমরা খালে গোসল করবো, খালে মাছ ধরবো। আমি বলি ঠিক আছে, তুই আগে তোর কাজ শেষ কর। তো আমরা এই পারে বাগানের ভিতরে এরকম আমের সিজন ছিল, আমের গাছ থেকে আম পেড়া আমের ভর্তা বানাইছি। তো ভর্তা বানিয়ে আমরা 5-6টা ছিলাম ছেলেরা, আমরা খাইছি। খাওয়ানোর পরে ওগরেও দিয়েছিলাম, চাচাতো বোন ছিল 2-3টা, ওরা আমাদের একসাথে ওদেরও দিছি। তো একসাথে খায়া তো আমাদের যে খালটার কথা বলছি আমি আপনাদেরকে, ওই খালটার নাম হচ্ছে বয়লা খাল বলে আমাদের গ্রামে, ওটার নাম হচ্ছে বয়লা খাল। ওই খালে একদম ভাটার সময় পানি এত নামছে ওই দিন, অনেক পানি পুরো 1 হাঁটু হয়ে গেছে। তো আমরা সবাই বলতেছি যে চল খালে হাড়াহাড়িও খেলবো আর মাছও ধরবো। আমরা চাষতো বেড়ে কিছু নামলাম খালের ভিতরে। তো এর ভিতরে আমরা একটা খেলাও শুরু করছিলাম, যে ওই ছনের ইয়া দিয়া, মানে যেটা উপরে আমরা খেলি সোয়াশে পানির ভিতরে বলি, ওটা হারাহারি। একজনকে পানির ভিতরে দৌড়িয়ে ধরতাম, চোর হইতে আবার তো আবার আমরা সবাই হারতাম, আবার ও আমাদেরকে ধরতো, এভাবে খেলতাম। তো আমরা এভাবে খেলতেছি আর আমরা মাছ ধরতেছি ওই খালের ভিতরে। তো আমাদেরকে বলতেছে কাকা হঠাৎ করে যে কাকা আমি খালে নামুম না রে তোদের সাথে, আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি জাল ফালামো। আচ্ছা ঠিক আছে, তুই যে জাল ফালা, আমরা এদিকে দুষ্টামি করি, তোর জালে মাছ দিব আরও বেশি। তো জাল ফালাইতে গেছে, আমরা এই পাশে খেলতেছি, হঠাৎ করে ও কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল, মুখটু কালা হয়ে গেছে একদম। পরে আমরা আর ওইটা ফলো করিনি, আমরা ভাবছি যে হয়তো নামতে পারেনি, লেবাজারে বয়ে আসছে, শরীর খারাপ লাগতেছে এই জন্য। তো জাল ফালাইতেছে, ও বেশ কিছু মাছ পেলো, বোয়াল মাছ, অনেক বড় বড় বোয়াল মাছ, এক একটা বোয়াল মাছ 1-1.5 কেজি করে ওজন হবে। তারপরে চিংড়ি মাছ, পুঁটি মাছ, এরকম ভালো কিছু, মানে ভেগজালের মাছ তো ভাই 5 পিসালি মাছ সব পাইলো। পাওয়ার পরে ও কাকা ভালোই মাছ পেয়েছে, আমি যাই গেরে বাড়িতে। আচ্ছা ঠিক আছে। তো ওদিকে আমরা এরকমভাবে দুষ্টামি করতেছিলাম খালের ভিতরে। তো আমাকে এক কাকায় আমাকে করে দিছে লড়ান, মানে দৌড়ানি দিছে যে আমরা এইভাবে পানির ভিতরে ইয়া করতেছি অসুখ টসুখ হইলে সেজন্য। তো আরেকটা কথা বলিনি, যে আমাদের বাড়িতে একটা বড় একটা পুকুর আছে, যেটা দিঘি বলে অনেক মানুষ, আমরা বলি বড় পুকুর, বিশাল বড় পুকুরটা। তো ওই পুকুরে আইসা ডুবাইতাম, সারাসারি হারাহারি খেলতাম। তো আমরা সবাই আবার আইসা পুকুর ভিতরে নামছি, ও হঠাৎ করে পুকুর ভিতরে নামছে, মাছ আইসা ঘর দিয়েই পুকুর ভিতরে নামছে। আম্মা করে কইতাছে কি দেখ আমি প্রতি ডুবে একটা করে মাছ ধরবো, প্রতি ডুবে একটা করে মাছ ধরবি তুই যা। তো ওরা দিছে আমরা তুই আমরা বাজি লাগ, আমি প্রতি ডুবে একটা করে মাছ ধরবো। আচ্ছা ঠিক আছে, তুই পারলে ধর যা পুকুরেতে মাছ। কিন্তু আমাদের বড় পুকুরে আসলে বড় বড় মাছ ছিল তখন, 2011 সালে, তখন অনেক বড় মাছ ছিল। তো আমরা সবাই ডুবে আপনার শিং মাছ, কই মাছ ধরতাম, কারণ এই সময় তো পুকুর পানি একদম কমে যায় না। তো সেই সুবিধাতে সবাই আমরা ডুবে ডুবে ধরতাম আর খেলতাম, খেলাও হতো মাছ ধরাও হতো আমাদের। এটাই আমাদের মানে এরকমটাই করতাম আমরা একটু পুকুরের ভিতরে। তো ও হঠাৎ করে ঠিকই ডুব দিয়ে মাছ তুলতেছে, তুইলা মাছ কি করে এটা দিই না। তো হঠাৎ করে আমার একটা স্বাস্থ্য বোন ফলো করছে, ওর নাম হয়েছে সালমা। ও ফলো করছে, ও মাছ ধরে মাছ খায়ালে, কাঁচরা মাছ খায়ালে। তো এটা দেখে আমাদেরকে কইছে কাকি দেখ 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 ফাতেমা মাছ খেয়ালায়। আসলে আমি যার ঘটনা বলতেছি ওর নাম হয়েছে ফাতেমা, ও মাছ খেলে। হোক আমরা ওরা আরো জারি দিছি, জারি দেওয়ার পরে আমরা সবাই উঠে গেছি। তো
বেশি খেলি না, কারণ খালে খেলছি, খেলা দিয়ে নর্মালি গোসল করে উঠে গেছি। উঠে যাওয়ার পরে তো ও যে মাছ খেয়েছে এটা সালমা দেখছে, দেখার পরে মানে ও পরে কয়েকে আমার কথা বিশ্বাস করলেন, আমি নিজের চোখে দেখছি ওরে কাঁচা মাছ খাইতেছে ও একটা, আমি নিজের চোখে দেখি। তোরা আমার কথা বিশ্বাস করছ তুই ওরে জিগা ওরে জিগাইলে কিরে তুই কাঁচা মাছ খেয়ে ওর চোখ ঘুরে থাকা। ছোটো মানুষ আমরা, মানে আমরা ছোটো ও ছোটো, এতটা ডিস্টেন্স মানে ইয়া করতাম না, সবাই মজা করতাম আর কি একসাথে, কারণ অনেক খোলাপান ছিলাম বাড়ির ভিতরে। তো ওই না কাকা নর্মালি স্বাভাবিক মাইন্ডে কথা হইতেছে, না কাকা আমি মাছ খাম কি আরে কাঁচা মাছি খাওয়া দাওয়া এমনি মজা করছে মো লাগে আমার ইয়া করানোর লেগে। গোসল করে আসলাম, বাসায় এসে আপনার দুপুরবেলা খাইলাম, তখন খাইয়া ঘুমাইলাম। তখন আমরা ক্রিকেট খেলতে যাবো, কাবাইতে ক্রিকেট খেলতাম আমরা প্রচুর বাড়িতে। এমন সময় শুনি ওর আম্মুর চিৎকার, ফাতেমার আম্মু, যে ফাতেমা নাই নাই নাই। তো আমরা সবাই খুঁজতেছি, হঠাৎ একজন ফলো করছে যে ও বাজার আছে না, বাজার বিশাল বড় একটা বাজার ছিল ওদের ঘরের লগে একদম, মানে বিশাল বড় বাস আছে, অনেক মোটা মোটা অনেকগুলা বাস, প্রায় আপনার ওই বাজারটা মিনিমাম হলে 100 বাস হবে, এত বড় বিশাল একটা বাজার ছিল তখন। ওই বাজারটার অনেক উপরে হয়, একদম ঠিক দুপুর বলে ভুল হবে, বিকাল দিয়ে গড়ে 3টা পরে, যে টাইমটা আমরা 3টা পরে স্বাভাবিক ওই টাইমটা খেলতে যেতাম মাঠের দিকে। পরে অনেক কষ্ট করে নামাইলাম, নামানোর পরে আপনার কত ওরে নামে আমি ওর ঘরে দিয়ে আনার পর দিয়ে ওর স্বাভাবিক আচরণ নাই, কেমন জানি একটু অদ্ভুত টাইপ। তো এটা থেকে সবাই গ্রামের মানুষ তো এমনি ভৌতিক জিনিসগুলো খুব বেশি বিশ্বাস করে। তো তখনই ওরে আমাদের গ্রামের পাশে এক ফকির ছিল, আমরা এসাক দাদা বলতাম ওনারে, তো ওনারাই না কাসুনি টাসুনি দিছে নর্মালি। দেওয়ানোর পরে যখন আমরা খেলতেছি মাগরিবের আজান দিবে, আমাদের খেলা শেষ বা সবাই যাবো, এই সময় খবর আছে যে জান্নাতদের নাক মুখ দিয়া ব্লাড বের হয়ে পড়তেছে। আমরা সবাই অবাক হয়ে গেছি যে কি করে সবাই নাক মুখ দিয়ে, আমরা খেলা রেখে সবাই দৌড়ে গেছি ওদের বাসায়, যে আসলে ঘটনা অনেক সত্যি, আর অনেক ব্লাড বের হয়েছে নাক মুখ দিয়ে। প্রায় ওর নাক মুখের সামনে একটা প্লেট পাতা ছিল, ওই প্লেটটার ভিতরে ফুল প্লেটটা ভরে গেছে ব্লাডে, এমনকি ব্লাড তখনও পড়তেছিল, আমরা দৌড়িয়ে যাইতে যাইতে প্রচণ্ড ব্লাড, মানে কম আর পড়তেছে না, কি বলবো একদম গড়গড় করে ব্লাড পড়তেছে। তো আমরা সবাই ভাবলাম যে হয়তো এগুলো সাইনাইটিসের সমস্যা হয়। তো আমার এক কাকা বললো যে ওরে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান। তো ওরে হসপিটালে নেওয়ানোর পরে ডাক্তার কিছু ওষুধ দিল, নাক মুখে ব্যান্ডেজ করলো, কি জানি কইরাম। তখন স্বাভাবিকরত বন্ধ ছিল, আসলো বাসায় ওষুধ আনার পরে। এখন পর্যায়ক্রমে ওর আচরণ কেমন জানি হয়ে যেতেছে, মানে স্বাভাবিক মনে হইতেছে না, ওর আচরণগুলো খুবই অস্বাভাবিক আচরণ করতেছে, খুবই মর্মান্তিক। যে ওর বাবা যে মাছ ধরে আনছে ওই মাছকে ওরা রান্না করতে দিতেছে না করছে ওই মাছ ওখান থেকে মাছ নিয়ে মাছ খাওয়ার ট্রাই করতেছে, বাট ওরা কেউ ওই মাছ ধরতে দিতেছে না তখন, বাট ওই মাছগুলো কারো রান্না করতে দিতেছে না বাসায়। তাই দেখ ভালো আর স্বাভাবিক আটকে রাখলো। এখন ওষুধ টষুধ জোর করে সবাই খাওয়াইলো টাইলো, মোটামুটি ডাক্তার মেবি ঘুমের ওষুধ দিছিল, তখন তো ভাই ছোটো ছিলাম মত বুঝিনি। ওরে ওষুধ খাওয়ানোর পরে কিছুক্ষণ পরে দেখছি তো ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার ভিতরে ঘুমের ভিতরে অদ্ভুত কেমন জানি আওয়াজ করে, কি অদ্ভুত কি সাউন্ড কী সব ঘুমের ভিতরে, বাট ও কীরকম যেন অদ্ভুত কথা বলে। আমি ওদিকে আসছি ওই করি, এই তোরা বাড়ির গাছের মাথায়, মানে এরকম মানে কীরকম অদ্ভুত কথা বলতেছে। ও কিন্তু ঘুমের ভিতরে যে ওর ওষুধ দিছে সে যেন ঘুমিয়ে রয়েছে। তো ভাই দেখ নর্মালি সন্ধ্যার টাইমটা কাটলো, যখন রাত্র ঠিক তখন আমরা পড়তে বসছি। আমাদের গ্রামের ছেলেদের একটা অভ্যাস ছিল কি, আমরা সন্ধ্যাবেলা পড়তাম, পড়ানোর পরে রাত্রের 10টার দিকে বের হইতাম, সবাই একসাথে বের হয়ে অনেক মজা করতাম। এই এলাকার গাছের কাকাগো আমাগো যার ডাব টাপ খাওয়াটাও হইতো, খাওয়াটা আবার শুনতাম। হঠাৎ করে অগো বাড়িতে শুনি চিৎকার, ও করে চিৎকার খা উনি না ফাতেমা নাই করে সব। আবার সবাই ওরে খুঁজতেছি ঠিক ভাই ওই একই জায়গায় আবার পাওয়া গেল ওরে, হেই বাঁশ গাছের মাথায়। যাক আবার নামে টামে আনলো। এখন সবার পুরাই ফুলফিল
ভৌতিক যে ভূত এইসব জাতীয় প্রতি একটা বিশ্বাস জন্মে গেল যে ওরে এইসব কিছুতে ধরছে বা আটচর করছে এরকম কিছু। যাক, সবাই এখন আমাদের এক কাকা আছে, উনি এতে ভৌতিক কাজগুলো করে, যেমন খনকার যেটা ফকির বলে ঢাকাইয়া ভাষায়, আর গ্রামের ভাষা খনকারি বলে, ওই খনকারি করে। তো কাকারা ডাকে আনা হইলো, আনে বৈঠক দিল ভাই, গ্রামের ভাষা বৈঠক বলে। যেমন যারা ভূতে ধরে তাকে একটা মশলাতে বসে সামনে একটা কাগজের ভিতরে কিছু আরবি লেখা দিয়ে বয়া, তারপর পাশে মুন্সিরি গায়া, তো ওইরকম ভূতকে ডাকে ওই ভূতকে সারানোর ব্যবস্থা করে। তো ঠিক ওইভাবেই কাকারা এরকমভাবে। তো ভাই ডাকানোর পরে ঠিকই আসছে, ওর সাথে ভাড়াইছে, ভাড়াশোনার পরে তো জবাবদিহিতা যখন করতে গেছে কাকা, তখন কাকারে আর মানে কি বলে ওস্তাদ মানে না, যেটা মানে ওই ভাষাতে বলে ওস্তাদ মানে না। তো ওস্তাদ না মানার কারণে তো কাকা ওরে তারপর অনেক কষ্ট করে নর্মালি ওস্তাদ মানে এটা নেয়া। আপনার ওই মাটির ভিতরে দেখলাম যে আপনার একটা ভৌতিক ছবি, মাটির ভিতরে ভৌতিক ছবি আঁকা আপনার তারপরে করলে কি ভৌতিক ছবিটার উপরে কালপা গাছ আছে, যে কালপা গাছ আমাদের গ্রামে, এটা অন্য জেলায় কি বলে জানি না, বাট ওই কালপা গাছের একটা ঠাই লাগাইছে। আর আপনার একটা পাতিলের ভিতরে আপনার অনেকগুলা আপনার নারিকেলের চিকলা দিয়া টিয়া, মানে ধুমা যে বেশি হয় ওইরকম ওর চেহারার সামনে ওইরকম ধুমার দিছে। আর আপনার ওই যে ভৌতিক যে ছবিটা আঁকছে মাটিতে, ওই মাটিতে ওই ছবিটার পিড়াইতেছে, ওরে জবাবদিহিতা করতেছে। প্রত্যেকটা পিড়া ও ছোট ছিল তো ভাই, খালি গায়ে ছিল ছোটটা, ওর প্রত্যেকটা পিড়া যে মাটিতে দিছে প্রত্যেকটা পিড়া ওর পিঠের ভিতরে বলতেছে, আমরা দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইটাকে জবাবদিহিতা করতেছে। বাট ওটার জবাবদিহিতা ভিন্ন রকম। তারপরে অনেক কষ্ট করে কেন ওর সাথে এসে কই থেকে এসে, নাম কি, তো নাম ওটাকে যখন নাম জিজ্ঞেস করা হয়েছিল নামটা বলছিল যে ওটাকে মাছ খাওয়া পেতনি, মানে ওটার নাম বলছে কল্লা কাটা, বাট ওটা হচ্ছে মাছ খাওয়ার পেতনি আর কি। ওটা মাছ খাইতে খুব পছন্দ করে, মাছ খেতে পছন্দ তো। সো তো ওইটাই ওরা জিজ্ঞেস করলো যে তুই এ রুগীকে কী করলে সার্ভে, তো ওইটা বললো যে হ্যাঁ আমি ওরে ছাড়তে পারি যদি আপনারা মেঘনা নদীর মাঝে যেয়া কোনো প্রাণী দিয়ে ভোগ দিতে পারেন, তাহলে আমি ওরে ছাইরা দেব। তো এই কথা বলছে, এটা তো আমরা তো গরিব মানুষ না, কাকা যেটা বললো আর কি, আমরা তো গরিব মানুষ, এটা করা আমাদের পক্ষে পসিবল নেই, তুই নর্মালি কি হয়ে যাবে এটা বল, সেটা বল। তো বলতেছে যে না আমি নর্মালি যাব না, আমি ওরে নিয়ে যাব, নইলে আমাকে এটা প্রাণ দিতে হইব। কয় না তুই তো ওরে পাবি না, তোরে প্রাণও দিব না। কাকাই কথা বলতেছে, কয় না আমি এই দুইটা ছাড়া যাব না। তো কাকা আবারও ইচ্ছা রকম ওই আপনার ভৌতিক ছবিটাকে মারতেছিল আর এই ধোঁয়াগুলা দিতেছিল, মানে ওরে ওদিকে ওই জায়গাটাতে দুইজনে ধৈরা বসে রাখছে, মানে উদ্বিগ্নটা ও এত একটা বাচ্চা মানুষের তিনটা কাকা ধরে রাখছে, তারপর একটা আমার চাচতো ভাই ধরে রাখছে, ও অনেক বড় ছিল তখনই, ও এসএসসিতে পড়তো, ও ধরে রাখছে, ওদেরকে ঝাড়া মাইরে ফালাই দিতেছো, মানে ওর ওই 3-4 জন লোক, মানে ওর কাছে কোনো কিচ্ছু মনে হইলো না, মনে হইলো যেন কোনো একটা পাতলা কিছু ঝাড়া মাইরে ফালাই দিতেছে শরীরের উপরে স্থানে। ওরে ধরে রাখতে অনেক কষ্ট করে ধরে বসে রেখা, ওরে মায়ের ওরে মানে ওই ভৌতিক ছবিটাকে ওরা অনেক কষ্টে স্বীকার করলো। স্বীকার করানোর পর দিয়ে আপনার দেখলাম ওই যে শলা ঝাড়ু কাইসা বলে, যেটা আমাদের গ্রামের ভাষায়, যেমন গ্রাম অনেক শহরে বলে শলার ঝাড়ু, যে বারান্দা বাথরুমের থাকে, তো ওখান থেকে বলে যে তোরা আমি দিতে পারি একটা শলার ঝাড়ু আর একটা জুতা, কামড় দিয়ে তুই নিয়ে যাবি গা, তোরা আর কিছু দিতে পারবো না। কাকা আর কি বলতেছে ওইটা মারতেছে, আর দেখো আচ্ছা। পরে ওইটা অনেক তুচ্ছা করানোর পরে এরকম প্রায় আপনার আধা ঘন্টার মতন চলতেছিল। পরে এক পর্যায়ে ওইটা রাজি হলো, হওয়ার পরে ঠিকই ওইটা মানে শলার ঝাড়ুটা কাইচাটাকে কামড় দিয়ে ধরলো, আস্তে করে হাতিদের একদম নিস্তব্ধ হয়ে গেল। তো ঠিক তখন কাকা কিছু ওই বরখাস তাবিজ আরও কিছু টিছু দিছিল, তো ওগুলা খাওয়াইছে। খাওয়ানোর পর তো ওর যে মায়েরগুলা দিছে প্রত্যেকটা মায়ের ওর পিঠের ভিতরে উইলা ছিল, একদম আমরা স্পষ্ট দেখছি। যেমন একটা টিচার একটা স্টুডেন্টকে ব্যাট দিয়ে আঘাত করলে যেরকম, অনেক জোরে আঘাত করলে যেরকম উইলা থাকে, রক্তে দাগ হয়ে যায়, রক্ত কালো হয়ে যায়, ঠিক এরকমভাবে ওর পিঠের ভিতরে ছিল ওই মায়েরগুলা।
পরে একটা নর্মাল ছিল। নর্মাল ছিল বলতে আপনার 2 দিন ঠিক স্বাভাবিক, নর্মাল ছিল বলতে অসুস্থ অসুস্থ ভাব শরীরের ভিতরে, বাট নর্মাল ছিল, এরকম বহুত কোনো ছিল না। আপনার 2-3 দিন যাওয়ানোর পরে ঠিক একই কাহিনী হয়ে গেল আবার। ওরে কইছিল যে বরে যাইতো না, কিন্তু বাচ্চা মানুষ কতক্ষণ ধরে আছে, সবাই তো বাগানের দিকে ওই দিকে এরকম ইয়া করে। তো আমাদের সাথে বিকেলবেলা আপনার সামনে একটা বিশাল বড় আমাদের বিল আছে, বিলে আমরা সবাই খেলতেছিলাম। ওই দিন আমাদের একটা টুর্নামেন্ট ছিল ক্রিকেটের। যেমন টুর্নামেন্ট বলতে আমাদের গ্রামের টুর্নামেন্টগুলো আমরা খেলতাম এইভাবে, 2টা দল থাকতো, 2টা দলের মধ্যে বাধা থাকতো, এত করে এতগুলো খেলবো এতগুলো। তখন ওই যে মানে একবারের সাথে আর একবারই এরকমভাবে, একটা গ্রামের সাথে আরেকটা গ্রাম এরকমভাবে টুর্নামেন্ট খেলতাম। মানে ওইরকম টিম ছেড়ে ওইরকম টুর্নামেন্ট না, তো ওইরকম একটা টুর্নামেন্ট খেলতেছি। ওই দিন টেস্ট ম্যাচ ছিল, টুর্নামেন্টের টেস্ট ম্যাচ ছিল। সো খেলতেছি, ও আমার মানে মাঠের কারণে পোলাপান যেদিকে বসে বসে দেখতেছিল খেলা, ও ওই দিকে বসেছিল। হঠাৎ করে ও ওদিকে নাই, হঠাৎ করে না, আমরা সবাই ভাবছি ঘরে টরে গেছে টেছে। ও তো কিছুক্ষণ পরে ওরা আম্মু এদিকে যাচ্ছে, ওই এদিকে ফাতেমা এসে, ফাতেমাকে কি ফাতেমা যে ছিল গেল কে গেল কে গেল কে গেল কে, হয়তো নাই। বুঝাও পুরো এলাকা খুঁজতেছো, আরে আরে খুঁজতে খুঁজতে যে পাওয়া গেল কই, হে ও ওই ব্যাগজালের মাচার উপরে পা ঝুলে, খালের ভিতরে পা ঝুলে বসে আছে। তো এরকম অবস্থা দেখে আমরা সবাই একটু অবাক হয়ে গেছি, আর সবাই স্তব্ধ দিয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎই যাওয়ার কেউ ধরিও নাই, কিছু করিও নেই। তো সবাই এরকম, আমরা চাস্তো ভাই কয়েকটা, তারপর দিয়ে কয়েকটা বলতে কি প্রায় খেলার মাঠের প্রায় অধিকাংশ পোলাপানি অনেক ওইদিকে চলে গেছি আমরা। ওই যে খনকার কাকা, ফকির কাকা, উনি আমাদের সাথে গেল। তো যা বলে কি ওরে কেউ ধরেন না, ওরে ধরলে ক্ষতি হতে পারে, তো ওরে একটা কাজ করেন, ওরে ডাকেন সবাই। তো ওরে ডাকতেছি ভাই, ও এত গম্ভীর ছিল যা বলার বাইরে। আপনার মানে ও যে কত গভীর চিন্তা, মানে কি মন এই জগতে আছে কিনা ওইরকম কোনো মানে আপনার ফিল বা অনুভূতি করা যাইতেছে না ওরে। তো কাকা বলে কি আমি যাই আপনারা দাঁড়ান। তো মাছটা ঠিক একটু খালটা মাছ বরাবরই থাকে, যেহেতু ভেগ জাল পাতে, তো আপনার মাছ বরাবর না থাকলে তো জালটা উঠানো যায় না। তো কাকা করলো কি আস্তে আস্তে গেল, যাওয়ার পরে যেই ওরে শরীরে টাচ করলো, ও অজ্ঞানে পড়ে গেল, মানে অজ্ঞানে শুয়ে পড়ছে। আপনার অজ্ঞানে শুয়ে দেওয়ার পরে পরে ওরে কোলে নিল কাকা, কোলে নিয়ে আপনার বাসায় নিয়ে এলো। বাসায় নিয়ে আনার পরে কাকা বললো যে না, আসলে ও বলছে যে ছাইরা গেছে, বাট ও ওর লগে তখন যায়নি, 2 দিন ওর সাথে চুপ ছিল। কাকা বললো যে আসলে আমি তো কুফরি কালাম দিয়ে খনকারি করি না, আপনারা একটা কাজ করেন, কুফরি কালাম দিয়ে যে খনকারি করে তাকে দেখলে ভালো হয়। ওনাকে আপনার এই বাদ দিল, বাদ দেওয়ার পরে ওর পাশে একজন লোক রেখে পরে আমাদের বাড়ির কাছে একটা বাজার আছে, কুঞ্জুরহাট বাজার, বহানুদ্দিন থানায়। তো ওই থানা কুঞ্জুরহাট বাজারে একজন লোক ছিল হারুন খনকার নামে। তো উনি আপনার কুফুরি কালাম দিয়ে করতো খনকারিগিরি। তো ওনারা ডাইকা আনলো, ডাইকা আনার পরে ঠিক উনিও বৈঠকে ডাকলো, ডাইকা আপনার কুফুরি কালাম তো পুরা আপনার ওইটারে ইয়া করে লেছে। পরে আপনার অনেক কিছু করলো, সেদিকে আপনার ওইরকমভাবে বৈঠকে ডাকা হইলো। ডাকা হওয়ার পরে আপনার পরে করলো কি ঠিক ওই একইভাবে আপনার ভৌতিক ছবি টবি আঁকা টেকা এই একইভাবে মায়ের তরসর। এবার উনি করলে কি ওরে একটা চক্কর কাটলো, মানে একটা গোল চক্কর কাটলো, গোল চক্কর কাইটা গোল চক্করের ভিতরে ওরে দাঁড়া করে চায়ের ধুমা দিছে, ও ধুমার মাঝখানে। মানে ওর এত ইচ্ছা দিছে ভাই, মানে একটা স্বাভাবিক লোক যদি এরকম চাক, আমি আই ফিল দিস কখনো ফিল হবে না যে লোকটা আসলে স্বাভাবিক বা আপনার কি বলে যে ও লোকটা বেঁচে থাকতে পারে এরকম ইয়ার সিচুয়েশনের ভিতরে। আমার মনে হয় না যে কোনো স্বাভাবিক লোক এটা সহ্য করতে পারবে। তো পরে ওরে দেওয়ানোর পরে আপনার চারখানে এত ধোঁয়া, আমরা আপনার মিনিমাম 5 থেকে 6 হাত দূরের থেকে দেখতেছিলাম। তাও মানে ধোঁয়ার ইয়াতে আমাদের
মানে আপনার অক্সিজেন নিতে কষ্ট হয়ে যেতেছিল। পরে ওরে অনেক মারলো, অনেক পরে তুচ্ছা করানোর পর দিয়ে ও শিকার গেল। তোরে আমি ভোগও দিব, উনি বললো এই কথাগুলা যে তোরে ভোগও দিব না, তোরে প্রাণও দিব না, তোরে কায়সাচারও দিব না, কিচ্ছু দিব না, তোরে আমি বোতল ভরব। ওইটাই তো বোতলে ঢুকতে রাজি না, ঢুকবোই না, কয় না তুই বোতলে যাইতে হবো, তাহলে তোরা না হলে তোর কোনো রেহাই নেই। পরে উনি এই শেষকালে রাজি হইলো আপনার বোতলে ঢুকতে। পরে বোতলে একটা আপনার বোতলটা ছিল এরকম ওনার কাছে, ওই যে মদের বোতলগুলো আছে না ভাই, মদের বোতলের মতন, ওই মদের বোতলটা ওর মুখের সামনে দিল, ওটা আস্তে মানে কালো একটা ধোঁয়া ওটা ভিতরে ঢুকলো, যেটা আমরা দেখতে পেলাম, ধোঁয়ার মতন ঢুকলো, দুইটা একদম ক্লিন নর্মাল হয়ে গেছে বোতলটা। উনি মুখটারে আটকে আপনার যে মানুষ পানের কাপড় আছে না ভাই, পানের কাপড় দিয়া তারপরে পুরো বোতলটার পেঁচাইলো। দেন ওর কাকার বললো যে এই বোতলটা আপনার 3 রাস্তায় 3 হাত মাটির নিচে, না হলে কবরস্থানে কাটতে হবে। তো আমাদের বাড়ির সামনে 3 রাস্তা ছিল, তো ওখানে আমরা সবাই নিয়ে হালার পলার শয়তান ইস্কাতরে গাইরে আইতাম। তো প্লাফান সব জোয়ার দিতে আইসি, মাটি টাটি খুঁড়িয়া টুরিয়া আপনার ওইটারে 3 হাত তো ভালো হতো, মনে হয় 9 হাত নিচে দিচ্ছি কিনা আমরা মনে নেই ঠিক। পরে ওইটারে মাটির নিচে দিলাম, দেওয়ানোর পরে তো এরপরে আবার তো আপনার যেটা মাটি নেওয়া হচ্ছে দেওয়ার পর দিয়া আপনার তারপরও কয়েকদিন আপনার ওর ওইরকম ব্লাডিং হয়েছিল, আপনার পুরো নাক মুখ দিয়ে রক্ত পড়ছিল। পরে ওনারা জিজ্ঞেস করলো যে এটা কেন, আবার এতে কি এটা এখনো আসে, কয় না। পরে উনি বললো যে না এটা এখন আর নাই, বাট ওইটা যে ছিল যে কাঁচা মাছগুলো খাইছে ওটার ইফেক্টিভটা এখনো বেশ কিছুদিন যাবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এই ছিল মানে আমার বাস্তবিক ঘটনা। যদিও এখন ওর বিয়ে হয়েছে, ইনশাল্লাহ একটা বাচ্চাও আছে, মোটামুটি স্বাভাবিক জীবন আছে, কিন্তু ভাই ওই কাছুনি তাবিজ ওর এখনো বহন করতে, ওগুলা করলে এখন অসুস্থ হয়ে যায়। ঘটনাটি রবার্ট টেইম নামে একজনের কাছ থেকে কালেক্ট করা হয়েছে এবং ঘটনাটি তার পূর্বপুরুষদের একজনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। অনেক পুরনো, পূর্বপুরুষদের কয়েক সিঁড়ি আগে 1700 শতাব্দীতে ঘটেছিল ঘটনাটি। তো আমি এখানে তার গ্রেট গ্র্যান্ডফাদার হিসেবেই অ্যাড্রেস করব সুবিধার্থে, মানে আমার শেয়ার করার সুবিধার্থে, এবং ঘটনাটি আমার মতো করে আমি শেয়ার করব। তো রবার্টের গ্রেট গ্র্যান্ডফাদার তিনি সেই সময়কার ইউরোপের কোনো একটা দেশের সেনাবাহিনীতে কাজ করতেন এবং সেখানকার ফিল্ড অফিসার ছিলেন তিনি। তো তখনকার ব্যাপারগুলো ছিল এরকম, তারা এক এক জায়গায় তাদের দায়িত্ব ন্যস্ত থাকতো, যখন প্রয়োজন হতো তাদের দেখা যেত যে কমান্ড থেকে ডাকা হতো, তারা এক জায়গায় যেত বা বিভিন্ন কাজে তাদেরকে ন্যস্ত করা হতো। এছাড়াও তাদের বিভিন্ন জায়গায় এরকম সেনা ক্যাম্প থাকতো বা ঘাঁটি থাকতো, সেখানে তারা অবস্থান করতেন। তো রবার্টের এই গ্রেট গ্র্যান্ডফাদারের কাজ ছিল পোর্টের কাছে একটা জায়গায়, এবং সেখানে তিনি সেই যে মালপত্র আসতো, রাজকীয় যে মালপত্র বা যা আসতো সেগুলো তিনি ওখানে রিসিভ করতেন, দেখতেন, অনেকটা কাস্টমসের মতো, বা সেগুলোর সিকিউরিটিতে তিনি ছিলেন, মেনটেন করতেন। তার সাথে অনেক তার ফোর্স ছিল এবং তিনি খুব বিশ্বস্ত একজন অফিসার ছিলেন, ফিল্ড অফিসার ছিলেন, তাকে খুব বিশ্বাস করত সে সময়কার রাজপরিবার। তো যাই হোক, একদিন এরকম রাতের বেলা রবার্টের গ্রেট গ্র্যান্ডফাদার, তার নাম মার্ক, তিনি বসে বসে তার মতো লেখালেখি করছিলেন, কিছু কাজ করছিলেন। তো সেই সময় সেই অফিসগুলো ছিল খুব নীরব নিথর, বাতি জ্বলছে, তিনি লিখছেন। তো এই সময় তার কাছে একজন আসলো বা খবর নিয়ে বলল যে নতুন জাহাজ আসছে এবং সেখানে কিছু সরকারি এরকম ট্রেজারি জিনিসপত্র আছে, সেগুলো রিসিভ করতে হবে। তাকে বলা হয়েছে তিনি যেন ইমিডিয়েটলি তার সিনিয়রের কাছে রিপোর্ট করেন, ব্যাপারটা খুবই ইমার্জেন্সি, তাড়াতাড়ি যেতে বলছেন তাকে। তো মার্ক বললেন তার মেসেঞ্জারকে যে তুমি যাও, আমি আসতেছি বলে তিনি চলে যেতে বললেন। আর তিনি নিজের হাতের কাজগুলো গোটায় ফেললেন। গোটায় আস্তে ধীরে তিনি বেরোলেন অফিস থেকে। তো অফিস থেকে বেরোয় দেখতেছেন খুব সুন্দর একটা রাত, মানে সুন্দর বাতাস চলতেছে চারিপাশে। আর তার যে অফিস বিল্ডিংয়ের বাইরে যে জায়গাটা, পেভিং করা রাস্তা, তার দুই পাশে বেশ ফাঁকা লনের মতো মাঠ ছিল। সে মাঠের মাঝে গাছ, বড় বড় গাছ, এবং সেটার পাতার ফাঁক দিয়ে সুন্দর আলোর আঁকিবুকি পড়তেছে।
আর রাস্তার শেষ মাথায় দুইটা অয়েল ল্যান্টার্ন লাগানো, দুইটা পোলের মাথায় দুইটা লাইট, অয়েল ল্যান্টার্ন মানে সেটা হচ্ছে ওই সময়কার ল্যাম্পপোস্ট। তো ধোঁয়া উঠতেছে হালকা হালকা সেটার উপর দিয়ে, খুব সুন্দর লাগতেছে। তো মার্ক মনে মনে ভাবলেন নাইস নাইট ফর এ রাইড। সাধারণত যেটা হতো যে তিনি বের হয়ে তার বাসায় চলে যেতেন, তার কোয়ার্টারে। তো আজকে এই কল আসায় তাকে যেতে হবে এখন সেখানে। তো তিনি গিয়ে তার ঘোড়ার কাছে গেলেন, তার ঘোড়া বাঁধা ছিল সেখানে, ঘোড়াকে খুলে ঘোড়া নিয়ে তিনি চলা শুরু করলেন। তো হেঁটে চলতেছেন, ঘোড়ার যে লাগামটা ধরে হেঁটে যাচ্ছেন তিনি পেভিং করা রাস্তা দিয়ে, বেশ ভালো লাগতেছে। তো হাঁটতে হাঁটতে মূল রাস্তায় উঠলেন, মূল রাস্তায় উঠে ঘোড়ায় চড়ে বসলেন। তো এবার চলছেন মোটামুটি হেঁটে হেঁটে, ঘোড়া দুলকি চালে চলতেছে। তিনিও খুব একটা যে তাড়া দিচ্ছেন তা না, হেঁটে হেঁটে চলতে চলতে এক সময় তিনি দূরে দেখতে পেলেন তাদের যে তার বসের যে মূল অফিস, সেখানকার তাদের যে একটা ক্যাম্প আছে, ক্যাম্পের পাশে তার বসের অফিস আছে ওখানে। তো ওখানে বেশ আলো জ্বলতেছে, বেশ অনেকগুলো ল্যান্টার্ন এরকম জ্বলতেছে। তিনি কাছে গিয়ে যখন দেখলেন ওখানে গার্ডরা তাকে দেখে চিনে দিল, স্যালুট করলো, ছেড়ে দিল। তিনি গেলেন ভেতরে। তো গিয়ে বসের সাথে দেখা করলেন, বললেন যে এত রাতে হঠাৎ কী ব্যাপার? তো বস বলতেছে যে তোমাকে রাখা হয়েছে আসলে স্পেশাল কারণে, বিকজ আমাদের একটা শিপমেন্ট আসছে। এই শিপমেন্টটা কোন একটা জায়গার থেকে আসছে আর কি। তো এটার ভেতরে অনেকগুলা জিনিস আছে, আর্টিফ্যাক্ট আছে, হেরিটেজ, এবং এগুলা যাবে হচ্ছে নতুন মিউজিয়ামে। তখন নতুন একটা মিউজিয়াম হচ্ছিল ইউরোপের কোনো একটা জায়গায়, খুব বড় মিউজিয়াম। তো সেই মিউজিয়ামের জন্য এগুলো যাচ্ছে, এগুলো প্রাইসলেস আর্টিফ্যাক্ট। এবং এইটাগুলো যেই ওয়াগনে করে যাবে সেটার যে বল থাকবে সেটা সিল করা, এবং সেই ওয়াগনেরও যে লক, এটার চাবি থাকবে একমাত্র মিউজিয়ামের কাছে। মানে আমাদের কাছে আছে, আমরা লক করে দিব, আর মিউজিয়ামের কাছে থাকবে খোলার। তোমার কাছে কোনো রকম চাবি থাকবে না। আর তুমি তোমার বেস্ট ম্যান নিয়ে যাবা, এখান থেকে 20 জন বেস্ট ম্যান নিয়ে তুমি রওনা দিবা, এবং তুমি এটাকে পৌঁছায় দিতে হবে সেখানে। তো মার্ক বললো যে ওকে, ডোন্ট সিমস লাইক এ প্রবলেম। বলে যে নো, এটা প্রবলেম ঠিক না, তোমাকে যেতে হবে। কালকে তুমি আর্লি রওনা দিবা, এবং মানে কালকের দিনটাই শুধু তোমার সময়। কালকে সারাদিন সারা রাত প্রয়োজনে চলবা, তারপর দিন তোমাকে মিউজিয়ামে যেতে হবে। তো মার্ক বললো যে তোমার কি মনে হয় না এটা একটু মানে দ্রুত হয়ে যাচ্ছে সময়টা? বলে যে হ্যাঁ। মার্ক বললো রাতের বেলা এটা পথ চলাটা ঠিক হবে না, জঙ্গলের ভেতর দিয়ে এটা ঠিক জায়গা না। আমি বরং যদি সে গেল কাছে গিয়ে তাদের ওই ম্যাপ বের করলো এখানকার, বললো যে আমি যদি এখান থেকে দিনের বেলা অমুক জায়গায় যাই, তো ওখানকার যে সরাইখানা আছে ওখানে মানে রেস্ট নেই, তারপর সেখান থেকে পরদিন আবার ভোরবেলা রওনা দিই। বলছে না, রাতেও পথ চলতে হবে, কারণ তারপর দিনই সকাল 10টার মধ্যে তোমাকে ওখানে থাকতে হবে এগুলো নিয়ে। তো একটু অবাক হলো মার্ক, বললো এত তাড়াহুড়া বুঝলাম না, আর বনের মধ্যে দিয়ে যাওয়াটা খুব কঠিন, ওখানে অনেক আছে, দস্যু আছে, ইত্যাদি ইত্যাদি। তো বললো যেন ডাজন্ট ম্যাটার, তুমি বেস্ট ম্যান নিয়ে যাবা 20 জন তোমার। তো মার্ক আর কিছু বলার নাই, যেহেতু তার কমান্ডিং অফিসার, সে বললো আচ্ছা ওকে আয়। তো তারপর তার কমান্ডিং অফিসার তাকে বললো তুমি কালকে সকাল 8টার সময় তোমার 20 জন অফিসার নিয়ে পোর্টে থাকবা, এবং তোমাকে সব বুঝিয়ে দিব, এবং ওখান থেকেই তুমি রওনা দিবা। তো মার্ক বললেন আয়। আবার হচ্ছে রাজি হলেন, আর তো কিছু বলার নাই। তিনি তার কাছ থেকে বিদায় নিয়ে তার যে ওই রিলিজ পত্র, কাগজপত্র ইত্যাদি ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো নিয়ে বের হয়ে আসলেন। বের হয়ে এসে চিন্তা করলেন যে আবার যাত্রা শুরু, আবার একটা কাজ করতে হবে। তবে রাতের বেলা তিনি ওই পুরো পথ ধরে চলতে চাইছেন না, যেখান দিয়ে যেতে হবে মাঝখানে বিশাল ফরেস্ট আছে আর কি, সেই ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। এবং তিনি জানেন যে ওইখানে অনেক রেবিলিয়ানরা থাকে, অনেক দস্যুরা থাকে, তারা এরকম ধনী মানুষ পেলে বা পেলে তারা এরকম হানা দেয়। যদিও রাজার ওয়াগন বা এগুলা মানে রাজকীয় ওয়াগন এগুলো তো ধরেন না, তারপরও তিনি জানেন যে এখানে রিস্ক থেকেই যায়। সেগুলো চিন্তা করতে করতে মার্ক সব কিছু নিয়ে তার কাগজপত্র এগুলো নিয়ে রওনা দিলেন। তিনি তার কোয়ার্টারে চলে আসলেন। এসে রাতের বেলা দ্রুতই, তিনি যেহেতু বড় জার্নির প্রিপারেশন নিতে হবে, তিনি দ্রুতই তার সব কিছু রেখে তিনি ফ্রেশ হয়ে ঘুমাতে গেলেন। তো খুব ভোরে মার্ক উঠে চলে গেলেন তাদের ওখানকার ব্যারাকে, এবং ব্যারাকে গিয়ে তিনি সেখানকার যিনি অফিসার তাকে বললেন যে নাম প্রপোজ করলেন যে অমুক অমুক অমুককে আমার দরকার। যেরকম করে তিনি 5 জনের নাম প্রপোজ করলেন, 5 জনকে নিয়ে আসা হলো। তারা এসে কথা বললেন ওনার সাথে, তাদেরকে তিনি চেনেন এবং ওনার আন্ডারে আগে সার্ভ করছেন, তো হি নোজ দেম বেটার। তাদের সাথে কথা বলে বললেন যে তোমরা তোমাদের মতো 15 জন মানুষ নাও যারা তোমার আন্ডারে ভালো সার্ভ করে। তো ওই 5 জনই পিক আপ করে আরও বাকি 15 জনকে নিয়ে নিল। বললো যে আমাদের একটা এরকম কনসাইনমেন্ট নিয়ে যেতে হবে, রাজকীয় কনসাইনমেন্ট, তো এটার দায়িত্বে আমরা থাকবো, ইত্যাদি ইত্যাদি ব্রিফ করলেন। করে তিনি সবাইকে বললেন যে চলো আমরা পোর্টের দিকে যাবো, 8টার মধ্যে রিপোর্টিং টাইম, মানে আমাদের সময় নেই, খুব দ্রুত। তো যাই হোক, তিনি তার মতো চলে আসলেন এবং দেখলেন যে ঠিক
8টা বাজার 20 মিনিট আগেই তার যে অফিসের সামনে একজন 20 জন পুরোপুরি তাদের সাজে সজ্জিত হয়ে ঘোড়া নিয়ে চলে আসছে। তো তার কাছে বেশ ভালো লাগলো এই নিয়মানুবর্তিতা দেখে। তারপর সবাইকে নিয়ে তিনি রওনা দিলেন সে ফোর্টের দিকে, এবং আসলে 8টার মধ্যে তারা পৌঁছায় গেলেন, একদম এক্সাক্ট টাইমে সেখানে পৌঁছালেন। পৌঁছানোর পর দেখলেন যে ঠিকই ফোর্টের বাইরে, মানে ফোর্টের গেটের বাইরে একটা অংশে বিশাল একটা স্টেজ ওয়াগন দাঁড়ানো, এবং এটা খুব সুন্দর করে অদ্ভুতভাবে সিল করা। এরকম সিল করতে তিনি দেখেননি এর আগে কিছুকে। মানে এটার দুই পাশ থেকে মেটাল বার দিয়ে পুরো দরজা সিল করে দিছে, এবং সেটার মধ্যে মোটা 3টা তালা ঝুলতেছে, এবং ওই পাশেও 3টা তালা ঝুলতেছে, এবং বুঝলো যে ভেতরের দিকেও কোনো মেটাল একটা বক্সের মতো কিছু লাগানো আছে বা বসানো আছে ভিতরে। কারণ হচ্ছে যে এই স্টেজ বাগানের এই পাশে জানালা ছিল, এই সারসির ওই পাশে কাচের ওপাশে দেখতেছে তিনি এরকম মানে মেটাল দেখা যাচ্ছে। তার মানে ওইটা মানে হয়তো বন্ধ করে দিচ্ছে বা বড় কোনো বক্স এটার মধ্যে বসানো আছে, যেটার কারণে এরকম। তো তিনি চিন্তা করছে এটা খুলবে কিভাবে। পরে বুঝতে পারলেন যে মেকানিজমটা, যে এই দরজাটা ভাঁজ হয়ে যাবে, এই যে তালা খুললে এটা অনেকটা পাল্লায় ভাঁজ হয়ে খুলবে, স্পেশালভাবে বানানো। যাক, মার্ক এরকম ওয়াগন আগে দেখেন নাই, তিনি ফার্স্ট দেখলেন এটা মানে স্পেশালি মেড, এবং এটার সাথে বড় মানে খুব দানবীয় সাইজের 3টা ঘোড়া লাগানো, এবং সেই সামনে যে বড় ল্যান্টার্নগুলো লাগানো, ল্যান্টার্ন সেটাও খুব পাওয়ারফুল ল্যান্টার্ন বোঝা যাচ্ছে, আর বেশ সুন্দর। কোচওয়ানের যে চেয়ার সেটাও সুন্দর। তো বেশ ভালো লাগলো তার কাছে এই গাড়িটা দেখে। তো এই সময় দেখলেন যে তার ওখান থেকে তার কমান্ডিং অফিসার তিনি হেঁটে আসতেছেন ভেতর থেকে, তার হাতে এরকম একটা লেটার মানে চিঠি, সেটা আটকানো, সিল করা উপরে। তো সেটা এনে তার হাতে দিলেন, দিয়ে বললো যে এটা মিউজিয়ামের হাতে দিবেন, মানে মিউজিয়ামের যে ওখানকার কিউরেটর সে এটা নিবে, এবং এই তো তারপর তোমার কাজ শেষ মার্ক, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ, তারপর তুমি ফিরে আসতে পারো, তোমাকে 7 দিনের ছুটি দেওয়া হবে এরপরে। তো ছুটির কথা শুনে মার্ক খুব খুশি হয়ে গেল। সে সাধারণত এরকম স্পেশাল ছুটি পায় না, মানে হঠাৎ করে 7 দিনের ছুটি এরকম। তো সে খুশি হয়ে সে তার কমান্ডারকে থ্যাংক ইউ দিল, দিয়ে সে বলল যে তোমার কোথায়, কোচম্যান কই। তো তখন দেখলো যে কোচম্যান আসে ভেতর থেকে, এবং সে স্পেশালি অ্যাসাইন্ড টু ক্যারি দিস থিং। তো সে আসলো, এসে সে ওই কোচে বসলো, তার সাথে পরিচয় হলো। হওয়ার পরে তাকে তার যে কমান্ডার বললো ওকে বিদায়। তো তিনি স্যালুট দিয়ে রওনা দিলেন। তো চলা শুরু করছে, এই ক্যারিজ চলতেছে সামনে, এবং সেটাকে ঘিরে ফেলছে মার্কের যে ইউনিট, তারা ঘিরে রাখছে, তারা চারিপাশে ঘিরে রাখছে, এবং সেই ক্যারিজ মাঝখানে এইভাবে চলতেছে। তো চলতে তারা মূল রাস্তায় উঠে আসলো, এবং তারপরে আস্তে আস্তে তারা যেই সড়ক ধরে চলে যাবে অন্য শহরের দিকে, সেই রাস্তায় চলে গেল। চলতেছে সারা দিন এভাবে কাটছে। মাঝখানে একটা ব্রেক নিয়েছিল তারা, ব্রেকে সবাই খাওয়া দাওয়া করছে, করে আবার চলতেছে। তো মার্ক বলে রাখছে যখনই আমরা কোথাও থামতেছি তখন অবশ্যই ক্যারেজের চারপাশটা ঘিরে রাখবা, তোমরা একবারে সবাই করবা না, এখানে 10 জন থাকবে এটার সামনে, আর 10 জন যে অন্যান্য কাজ যা করার করবা, আবার এই 10 জন আসলো ওই 10 জন, এইভাবে সে জিনিসটাকে একটা রুটিন করে দিছে। তো এইভাবে তারা কিছু এরকম ব্রেক দিতে চলে আসলো, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, রাত। তখন তারা ওই যে সরাইখানার কথা বলছিল, সেই সরাইখানার কাছাকাছি চলে আসছে মার্কের। তো মার্ক অনেক সময় আছে যে নিজের মতো কিছু সিদ্ধান্ত নিতে চলার পথে। তো সে একবারও চিন্তা করছিল যে আমি এক কাজ করি, এখানে থেকে যাই সরাইখানায়, এখানে থেকে ভোরে মানে খুব আর্লি, মানে রাত যখন মানে লেট হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, রাত যখন শেষ হয়ে যাচ্ছে, তখন খুব আর্লি মর্নিংয়ে বের হই। কিন্তু পরবর্তী চিন্তা করলো যে না, আসলে সময় মেকআপ করতে পারবো না, তাহলে তো সময় যদি মেকআপ করতে না পারি, এবং আমাকে বলছে যে এটা একটা মিউজিয়ামের ব্যাপার এবং সেখানে পৌঁছাইতে হবে টাইম মতো। তো পরে চিন্তা করলো যে না, আমি এর চেয়ে বরং আমি যদি আরও দ্রুত চলতে পারি, আমি যদি পৌঁছায় যেতে পারি মিউজিয়ামের সময়ের আগে, সেটা তো আমার জন্য ভালো। এই চিন্তা করে আর থামলো না সেখানে, সবাইকে বললো যে এই সরাইখানার পরে একটু সামনের ফাঁকা জায়গা আছে, ওইখানে যে একটা ব্রেক নিতে পারো, তারপর আমরা চলে যাব, আবার রওনা দিব, এবং এরপর তো কিন্তু বনের পথ শুরু হয়েছে। তো সবাই মোটামুটি প্রিপেয়ার হয়ে গেল, এরকম এক জায়গায় থেমে তারা সবাই একটু মানে ফ্রেশ হয়ে গেল, ফ্রেশ হয়ে তারপর আবার রওনা দিল। তো চলতেছে এরপর সেই বনের পথ শুরু হয়েছে, এবং বনের পথটা একেবারেই অন্যরকম। দেখা যাচ্ছে যে রাতের বেলা ঠান্ডা বেড়ে গেছে, ওই জায়গায় কুয়াশা ভেসে বেড়াচ্ছে এদিক ওদিক, এলোমেলো ডালপালা, এবং এর মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। রাস্তা কোনো জায়গায় মসৃণ, কোনো জায়গায় অমসৃণ, এখান থেকে অনেক ক্যারেজ চলে, এর জন্য সেটার একটা ব্যবস্থা আছে, কিন্তু বেশ ভৌতিক রাতের বেলা। তো তাদের যে ওয়াগান সেটার সামনে তারা কিন্তু বাতি জ্বালানিছে, লণ্ঠনগুলো জ্বালাইছে, এবং তখন বুঝলো যে এই লণ্ঠনগুলো যে অনেক বড় লাগছিল, এর কারণ হচ্ছে এটার আলো ব্যাপক চারিপাশে ছড়া যায়। তো এই ফাঁকে মার্ক চলে আসলো সেই যে কোচম্যান, তার কাছাকাছি তার ঘোড়া নিয়ে আসলো, এবং তাকে জিজ্ঞেস করতেছে যে কতদিন ধরে এরকম করো। তো কোচম্যান বলতেছে আমার কাজই এটা, আমি সবসময় স্পেশাল যে কনসাইনমেন্ট এগুলো ক্যারি করি। বলতেছে যে স্পেশাল। মার্ক বলতে কি আছে ভিতরে?
বলে আছে, মিউজিয়ামের জিনিস আছে, আর্টিফ্যাক্ট অনেক দামি এবং এগুলো প্রাইসলেস, এগুলা যাচ্ছে, এটা অন্য জায়গাতে আসছে, যে মিউজিয়ামে যাবে বুঝতে পারতেছে, এবং যে মিউজিয়ামটা তৈরি হচ্ছে এটা খুব বড় মিউজিয়াম হবে, মানে পৃথিবীর মধ্যে নাম করা হবে এখানে, তো এর জন্য যাচ্ছে এটা, এবং খুব প্রেশাস কনসাইনমেন্ট। তো বলছে তুমি জানো না? মার্ক জিজ্ঞেস করছে কি আছে ভিতরে, জাস্ট ফ্রেন্ডলি একটা কোয়েশ্চেন সে করতেছে, বলছে না আমি জানি না, আর আমার জানলেও তোমাকে বলার অথরিটি নাই। তো এই বলে চলতেছে। তো মার্ক একটু অবাক হলো যে মানে লোকটা একদম কাঠকোট্টা টাইপের, সে কোনো মানে কথাই বলতে চায় না। তো এখানে একটা ভয় আছে, এরকম রাত্রে চলার পথে কয়েকটা জিনিসের ভয় পায় যারাই চলে এখানে, এমনকি রাজার বাহিনীও যখন চলাফেরা করে, তাদের মধ্যে সবচেয়ে ভীতি যেটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে অতিপ্রাকৃত জিনিসের ভয়। মানে সে সময় ওই মেডিভেল টাইমে অনেক বেশি উইচ হান্ট হয়েছিল, তো এটা তো বেশি দিন হয় নাই তখনও, মানে ওই সময় তারা ভয় পেত যে এই উইচরা লুকায় আছে বনের মধ্যে কোথাও, আবার উইচদের আত্মাও আছে তারা বিশ্বাস করত, এবং নানা রকম আরও অনেক অতি প্রাকৃতিক জিনিস তারা দেখছে, অনেকে দেখছে এবং শুনছে, এবং তারা ভয় পেত, কারণ জঙ্গল অনেক ডেন্সড, বিশাল বন। এর মধ্যে আরেকটা ভয় ছিল হচ্ছে আউটলয়ের ভয়। অনেকেই ছিল ডাকাত হয়ে গেছিল, এবং ডাকাতরা এরকম বড় কোনো মার্চেন্ট বা কোনো পেলে ওগুলো থামায় সেগুলোকে ডাকাতি করতে মেরে ফেলতো, যারা থাকতো তাদের সবাইকে তারা শেষ করে দিত এখানে। তো এই ডাকাতদের একটা ভয় ছিল, আর ভয় ছিল উলফের প্যাক চলাফেরা করতো। তো এই উলফের প্যাকের সামনে যদি কেউ পড়তো তাহলে কিন্তু একেবারে মানে খারাপ অবস্থা, যদিও তারা আর্মার পড়া সবকিছু পড়া, তারপরও ভয়ঙ্কর আক্রমণ হতো। তো এই সব কিছু নিয়ে তারা বেশ ভয়ে ছিল, এবং এই যে এদের টোটাল যে এই যে পসিটা চলতেছে এরাও কিন্তু বেশ ভয় আছে। রাতের বেলা এই ল্যান্টার্নের আলোতে যতদূর যাচ্ছে তাদের এই যে ক্যারিজটার সামনে দুইটা ল্যান্টার্ন, পাশে ল্যান্টার্ন দুইটা, মানে বেশ আলো ছড়াচ্ছে, তারপরও তারা ভয়ে আছে। এবং ল্যান্টার্নের আলোগুলা এই যে সাথে যে যারা এখানে যারা সোলজার আছে তাদের যে আর্মার আছে সেটার মধ্যে লেগে চমকাচ্ছে, আর্মারগুলো একদম পলিশ করা আর্মার, সেগুলোর মধ্যে চমকাচ্ছে। তো মার্ক এই তার বাহিনীকে ভয় যাতে না পায় এর জন্য, এবং তার সাথে আরও 5 জন তার ইমিডিয়েট জুনিয়র অফিসার আছে যারা তাদের সাথে কথাবার্তা কমিউনিকেট করতেছে, তারাই তো বাকিদেরকে পিক করছে। তো সবাইকে বেশ চেয়ার আপ করার চেষ্টা করলো, সামনে চলে যাচ্ছে, অনেক সময় ছোটোখাটো জোক করতেছে, কথা বলতেছে, যাতে অন্যরা চেয়ার আপ থাকে। এভাবে করতে করতে তার যে জুনিয়র অফিসার যারা ছিল তার মধ্যে একজন এসে বলল যে বস, সামনে একটা আছে, বাঁক আছে, এবং বাঁকের পাড়িতে একটা ছোট্ট স্ট্রিম আছে, এই স্ট্রিমটা খুব খারাপ, আমাদের কিন্তু এটা ক্রস করতে হবে। এই হাঁটু পানির নিচে পানি, বাট ওই জায়গাটা কিন্তু আসলে ভয়ের। তো মার্ক তখন জিজ্ঞেস করতেছে যে কি জন্য ভয়ের? বলে ওইখানে উইচ আছে। বলে ওইখানে সবাই বিশ্বাস করে যে ওখানে একটা উইচ আছে, এবং সেই উইচের টোটাল যেই জায়গা ছিল সেই জায়গাটা সবকিছু পরবর্তীতে রাজার পোড়াই দিছিল। তো মানুষ বিশেষ করে যে উইচ এখন ওইখানে আছে, এবং এ কিন্তু মানুষকে ক্ষতি করে, এবং অনেকের কাছে লোক মুখে শোনা যায় সে নাকি মানুষকে বিভিন্ন রকমের প্রবলেম করছে। তো তখন মার্ক বলে যে এখন এটা নিয়ে চিন্তা করে লাভ নাই, আমাদের যদি ওই স্ট্রিমের উপর দিয়ে যেতে হবে, কোনো সমস্যা নাই, উই মাস্ট ক্রস। এটা বলে সে বলে সাহস দাও সবাইকে, বলো কোনো ব্যাপার না, আর এটা নিয়ে বেশি আলোচনা করার কিছু নেই। তো এটা বলে মার্ক নিজে একটু সামনে চলে আসলো পুরো পসির, এবং চলা শুরু করলো। তো তাদের চলতেছে, তাদের যে ওয়াগন চলতেছে, শব্দ একঘেয়ে চাকার শব্দ, ঘোড়ার খুরের শব্দ, কেউ কারোর সাথে কথা নেই, আর্মারে ঘষা লাগতেছে, মানে আর্মার তো সব মেটালের, শরীরের মধ্যে ঘষা লাগতেছে যারা নড়াচড়া করতেছে, এরকম একটা অবস্থা। আর রাতের বন তো জেগে উঠছে, মানে বিভিন্ন রকমের পোকামাকড়ের শব্দ, দূরে পেঁচা ডাকতেছে, এবং অন্যরকম একটা শব্দ। তো যাই হোক, এর মধ্যে চলতে চলতে হঠাৎ করে বেশ জোরে সোরে একটা মানে পানির স্রোতের শব্দ পাওয়া শুরু করলো। ওরা যেতেই মার্কি মানে জিনিসটা ফার্স্টের দিকে পাওয়া শুরু করছে, মানে স্রো করে শব্দ হচ্ছে। তো সে বুঝলো সেই যে স্ট্রিমের কথা বলছিল এটার কাছে মনে চলে আসছে। তো সে সবাইকে বললো তোমরা আসতে থাকো, আমি একটু এগিয়ে যাই, বলে সে রওনা দিল, একটু এগোয়ে গেল সামনে। তো যেতে বেশ খানিকটা এসে এক জায়গায় দাঁড়াইছে, কারণ তার ওই যে তাদের যে ওয়াগনের আলো এতটুকুই আসতেছে, এরপর আর যাচ্ছে না, সে শব্দ পাইতেছে, বেশ সর করে পানি যাচ্ছে। তো সে ওদেরকে সিগন্যাল দিল আসার জন্য। তো আস্তে আস্তে আসলো তারা, আসার পর আলোটাও তো এগিয়ে আসছে ওয়াগনের, দেখতেছে যে এইখানে একটা স্ট্রিম, এবং স্ট্রিমটা তার সাথে তার যে জুনিয়র অফিসার বলছিল যতটুকু তার থেকে বেশ গভীরই মনে হচ্ছে। তার যে জুনিয়র অফিসার বলছিল যে প্রায় হাঁটু পানি হবে, তো না, তার থেকে বেশি পানি দেখতেছে, এবং খরস্রোত, আরও স্রোত বেশি। তো সে তখন ডাক দিল, সে অফিসারকে বললো যে কি ব্যাপার, তুমি না বলছিলা যে পানি একটু? বলে যে আমি তো আসলে দেখি নাই, আমি যা শুনছি সেটাই তোমাকে বলছি, বাট এখন তো মনে হচ্ছে যে এটা আরও রাফ। সে বলছে ওকে, তো এখান থেকে সাবধানে যেতে হবে, জায়গাটা একটু ঢালুও আছে, মানে ওয়াগন পার হতে গেলে, ওয়াগন তো ভার, যদি এখানে ওই যে দেখাচ্ছে যে কতগুলো পাথর টাথর কাত হয়ে গেলে, পড়ে গেলে সমস্যা।
তো মোটামুটি একটা তারা অ্যাসেসমেন্ট করে বললো আস্তে ধীরে এগোতে হবে এইভাবে। আর তাদের এই যারা ইউনিট ছিল তাদের সোলজারদেরকে বললো ঢালু সাইডে তারা তোমরা বেশি থেকো, যদি ওয়াগন কাত হয় তাহলে যাতে হাত দিয়ে ওটাকে ধাক্কা দিয়ে সোজা করা যায়। আর মার্ক পার হয়ে গেল, সেটা দেখলো যে সে পার হওয়ার সময় তার ঘোড়ার পায়ের অনেকখানি ডুবে গেছে পানিতে। আস্তে আস্তে ওই পাশে উঠলো, ওই পাশে উঠে সে ওখানে দিচ্ছে। তখন সে দেখতেছে যে এই ছোট এই যেটাকে বলে স্ট্রিম বা ঝর্ণা, সে ঝর্ণার যে স্রোত যায় যেটা খালের মতো আর কি, তো সেটার ওই পাশ থেকে তাদের যে এই ওয়াগন আস্তে আস্তে করে পানিতে নামছে। ওয়াগনের ঘোড়াগুলো নামলো এবং এগুলো কেমন যেন ছটফট করতেছে, একটু তারা একটু মানে অস্থির হয়ে গেছে, মাথা নাড়তেছে, কেশন নাড়তেছে, একটু অস্থির হয়ে গেছে। চাঁদের আলো এসে পড়ছে গাছগাছালির উপর থেকে এই ঝর্ণার পানিতে, মানে সেই স্রোতস্বিনীর পানির মধ্যে, সেটা কেমন জানি চাঁদের আলোতে একেবারে অন্যরকম লাগতেছে দেখতে। তো ঘোড়াগুলো অস্থির হয়ে গেছে, সেগুলো এরকম ছটফট করতেছে এরকম। এই সময় মনে হলো যে একটা অপরিচিত পাখি কোনো জায়গার থেকে ডাক দিছে। এই পাখির ডাকটা মার্ক কখনো শুনেনি, তীক্ষ্ণ একটা পাখির কণ্ঠের ডাক। শুনে মনে হলো যে তার যে ইরা আছে, সোলজার আছে, তারা বেশ মানে অস্থির হয়ে গেল, মাথায় এদিক ওদিক করতেছে। তার যে ইমিডিয়েট যে জুনিয়র অফিসার সে তাড়াতাড়ি মার্কের কাছে চলে আসলো, সে এখানে ছিল, মানে বেশ দূরে না। সে আসলে এসে বললো কি এই যে উইচের কার্যক্রম শুরু হয়েছে এখানে, এটা উইচ। তো মার্ক বলতে আরে উইচ এইভাবে পাখির মতো ডাকে নাকি, কি বলো তুমি এই সেই। তো সে মার্ক নিজে তলোয়ার বের করে ফেলছে, বের করে সে তাকাচ্ছে এদিক ওদিক। এই সময় মনে হলো তাদের সবগুলো ঘোড়াই অস্থির হয়ে গেল, মানে মার্কের নিজের ঘোড়াই মানে এরকম ডাক দিতেছে নাক দিয়ে এবং সে পা ঠুকতেছে মাটিতে। এরকম সাধারণত সে জানে যে উলফ যদি আশেপাশে এসে পড়ে ঘোড়া এরকম করা শুরু করে। তো সে বললো যে এখানে আমার মনে হয় উলফের কোনো আছে, প্যাক আছে আশেপাশে। এরকম সময় শব্দ পাওয়া শুরু করলো তারা আশেপাশে, যে মনে হচ্ছে যে তাদেরকে সারাউন্ড করে ফেলতেছে উলফ একটা ঝর্ণার এদিক ওদিক দিয়ে পুরা, মানে কেমন উলফের যে ডাক, নিজেরা কমিউনিকেট করা ডাক, না হাউলিং না, নিজেরা কমিউনিকেট করা ডাক, সেটা পাচ্ছে। তো মার্ক কিন্তু মানে বেশ অস্থির হয়ে গেছে, কি করবে। এর মাঝে তাদের ওয়াগন কিন্তু নামায় ফেলছে স্ট্রিমের মধ্যে, এবং ওয়াগনের নিচের চাকা, মানে যে চাকার যে নিচের অংশ, মানে পা দানি যেখানে থাকে ওই পর্যন্ত পানি যাচ্ছে দেখতেছে, ছরসর করে যাচ্ছে ওখান দিয়ে। তো এবং ঘোড়াগুলো খুব আস্তে আস্তে টানতেছে, কিন্তু ঘোড়াগুলো অস্থির হয়ে গেছে, ডাকতেছে, মাথায় এরকম ঝাঁকি দিতেছে বারবার। তো তার যে সোলজাররা ছিল এই পাশে, ওয়াগনের এই পাশে, তারাও বেশ তৎপর হয়েছে যে যদি কাত হয়ে যায় কি হবে, কিন্তু তারাও বেশ মানে টেনশনে আছে। তারাও মনে হয় এদিক ওদিক তাকাচ্ছে বারবার, যে কোনো শব্দ অন্যরকমভাবে পায় কিনা। তারা যে শব্দগুলো পাইতেছে এটাই কেমন যেন লাগতেছে তাদের কাছে। হঠাৎ করে ওই পাখির ডাকটা আরও 2-3 আসলো, আর এই সময় ওয়াগনের ঘোড়াগুলো জোরে তাড়াতাড়ি সামনে যাওয়ার চেষ্টা করলো। সামনে যাওয়ার চেষ্টা করাতেই ওয়াগনটা সামনের দিকে বাড়লো, বেড়ে তার একটা চাকা মনে হলো পাথরের খাদে পড়ে কাত হয়ে গেল এই পাশে। তো সোলজাররা সবাই ধরে বসলো ওই পাশে, ধরে বসে চাপ দিচ্ছে এটাকে সোজা করার জন্য, কিন্তু এটা সোজা করতে পারতেছে না, অনেক কষ্ট এবং অনেক ওজন ভেতরে মনে হচ্ছে, মানে ভালো ওজন এরকম। তো ওরা প্রচণ্ড ঠেলতেছে, কিন্তু ঠেলতে ঠেলতে দেখা গেল যে তারা পারলো না। তাদের মধ্যে 2-3 জন ধূপধাপ করে পড়ে গেল, এই ঝর্ণার মধ্যে পড়ে গেল, মানে যে স্ট্রিমের মধ্যে পড়ে কিছুটা সামনে চলে গেল। মেটাল পড়ছে, পাথরের মধ্যে শব্দ হলো, তাদের শরীরে আর্মার আছে। এরপর কড়কড় করে শব্দ করে পুরো ওয়াগনটা কাত হয়ে গেল এক সাইডে, এবং একটা বোল্ডার ছিল, বড় বোল্ডারের মধ্যে আটকায় গেল ওয়াগনের একটা সাইড। তো দেখতেছে যে পুরো পড়ে যায়নি, সাইড হয়ে গেছে এরকম, আর কড়কড় করে। আর ঘোড়াগুলা ছোটার জন্য একদম ওখান থেকে পাগল হয়ে গেছে, এবং তারা আরও টানার চেষ্টা করতেছে সামনে। তো কোচম্যান যে ছিল সে চিৎকার করতেছে যে সে তো এরকম কাত হয়ে পড়ে যাচ্ছে। তো সে কোনো মতে ঝুলে থেকে বলতেছে যে তোমরা এখানে সোজা করো, এটাকে সোজা করো। তো এরা আবার চেষ্টা করতেছে সোজা করার জন্য, আর ঘোড়াগুলাকে এখন বলতেছে ছেড়ে দিয়ে সামনে বাঁধতে। তো ঘোড়া ছাড়তে একজন গেল, এই সময় ঘোড়াগুলো প্রচণ্ড টান দিল। টান দেওয়াতে সামনের অংশের চাকাটা একটু ঘুরছে, এবং এই পিছনের চাকাটাও মনে হয় একটু পিছলাই গেছে, এবং এই যে বোল্ডারের সাথে বেঁধে গেছে ওইটা ছুটে গেল। ওয়াগনটা পুরা কাত হয়ে গেল, এরকম ঠাস করে কাত হয়ে গেল। কাত হয়ে ছ্যাঁচড়ায় সামনে যে পড়লো, মানে বুঝলো যে বেশ গেছে, মানে এটা কাত হয়ে একদম ছ্যাঁচড়া এই পাশে চলে গেছে। মার্কেট তো একেবারে দিশেহারা অবস্থা, সে চিন্তা করছে কি করবে। অন্ধকার, এই পাশের যে ল্যান্টার্নগুলো ছিল তো নিভে গেছে, আর সামনের একটা ল্যান্টার্নে আলো জ্বলতেছে। মার্ক বলতেছে ওইটাও নিভাইতে, কারণ যদি আগুন ধরে যায় আরেক সমস্যা। সাথে সাথে এখান থেকে তার যে সোলজাররা পানি নিয়ে স্ট্রিম থেকে নিয়ে ওই একজন ল্যান্টার্ন ভেঙে পানিগুলো দিয়ে দিল, যাতে আগুন নিভে যায় ওখানে, যাতে কোনো আগুন না ধরে যায় আবার। তো মার্ক তো একদম বিহ্বল হয়ে গেছে যে মানে কি অবস্থা। এর মাঝে ওই সামনে যে ঘোড়াগুলোকে মানে খুলে দেওয়া হয়েছিল ওয়াগন থেকে, যাতে ওগুলো মানে এই টানাটানি আর না করে, কারণ অনেক করতেছিল, উদ্ভট কাজ কারবার করতেছিল, ওরা টানাটানি করতেছিল, এতে আরো মানে বাজে অবস্থা হইতেছিল। তো ঘোড়াকে খুলে দেওয়ার সাথে সাথে ঘোড়াগুলো ছুট লাগাইছে ওখান থেকে বের হয়ে। তো এই ঘোড়ার পিছে পিছে আবার ওখানকার 2 জন এখানকার যে সোলজার তারা চলে গেছে ঘোড়ার পিছে পিছে ঘোড়া খুঁজতে, মানে ঘোড়াগুলোকে ট্রেস করে আনতে।
তো খারাপ অবস্থা। এবং এর মাঝে যেই সোলজার পড়ে গেছে ওইখানে তারা উঠছে এবং উঠে তারা অনেকে ধরে চেষ্টা করতেছে এটা সোজা করার, অনেক ওজন, এরা সবাই মিলে ওটাকে সোজা করতে পারতেছে না। এই সময় হঠাৎ করে এই স্ট্রিমের ওই পাশে গাছগাছালির ওই পাশ থেকে একটা বাঁশির শব্দ আসলো, পেগান ফ্লুট, মানে পেগান বাঁশির মতো। বাঁশির শব্দটা চারিদিকে ছড়ায় যাচ্ছে এবং কেমন জানি একটা টিউন, এবং একটা অংশ বাঁশির যে শব্দটা উদ্ভটভাবে ফেটে ফেটে যাচ্ছে কেমন জানি, মনে হচ্ছে যে মানে ওইটাকে টিউন, ফাইন টিউন না, কিন্তু বাঁশির শব্দটা ওখানে হচ্ছে এবং চারিদিকে ছড়া যাচ্ছে। তো সোলজাররা সবাই তলোয়ার বের করে ফেললে সাবধান হয়ে গেল যে এটা কোনো সিগন্যালিং কিনা। তারা ওই জিনিস তোলার চেষ্টা না করে সবাই সোজা হয়ে দাঁড়ায় আছে। কয়েকজন দাঁড়াচ্ছে স্ট্রিমের মধ্যে, তাদের প্রায় হাঁটুর উপরে পানি, সরসর করে চলে যাচ্ছে, তলোয়ার হাতে তারা এদিক ওদিক তাকাচ্ছে যে ঘটনা কি, বাঁশির শব্দ কোত্থেকে আসছে, কারা বাঁশি বাজাচ্ছে, কোনো ডাকাত বা কোনো কিছু। এই সময় সে উলফের শব্দ তারা শোনা শুরু করলো, গলাটা গড়গড় গড় করতেছে উলফ এরকম, আর কালো একটা ধোঁয়ার মতো মেঘের মতো চারিদিক ছেয়ে গেল। মনে হলো যে একটা ডার্ক মেঘের মতো চারিদিক ছেয়ে যাচ্ছে, একদম চারিপাশে কুয়াশার মতো। তো মানে ভয়ঙ্কর একটা অবস্থা। মার্ক তো খুবই ভয় পেয়েছে। জিনিসটা কি, সে সবাইকে বলতেছে যে তোমরা সবাই ঘিরে দাঁড়াও, ওয়াগনটাকে ঘিরে দাঁড়াও, মানে ওয়াগনের কাছে যেন কেউ আসতে না পারে, কারণ তার তো এটাকে সিকিউর করার দায়িত্ব। তো তার সোলজাররা ঘিরে দাঁড়িয়েছে এবং তার যে দুইজন সোলজার গেছে ঘোড়ার পেছনে, তাদেরও আসার নাম নেই। তো মার্ক চিন্তা করতেছে এখন কি হবে, সে চিন্তা করার চেষ্টা করছে। এর মাঝেই সে দেখতেছে চারিপাশ কালো ধোঁয়ার মতো কুয়াশায় ছেয়ে যাচ্ছে, মানে কালচে কুয়াশায়। এই কালচে কুয়াশার মধ্যে সে ওই বাঁশির শব্দটা মনে হলো তার কাছ দিয়ে যাচ্ছে এবং সেই কুয়াশা যেই জায়গায় লাগতেছে সেই জায়গাটা হিমশীতল হয়ে যাচ্ছে। খুবই অবাক কাণ্ড। এই সময় মার্ক শব্দ পেল, মানে ঠাস ঠাস করে শব্দ, মানে মেটাল যদি পড়ে যায় কোথাও, মানে পাথরের উপর সেরকম শব্দ, পানির উপর পড়ে যাওয়ার শব্দ। মার্ক বোঝার চেষ্টা করলো ঘটনাটা কি। সে সাথে সাথে নিজের নিঃশ্বাস আটকায় রাখলো, মনে করতেছে যে নিঃশ্বাসের সাথে কিছু যাচ্ছে নাকি। সে বুঝতে পারলো তার থেকে 2-3 হাত দূরে একজন সোলজার দাঁড়ায় ছিল, সে ধাপ করে পড়ে গেল এবং পড়ার সাথে সাথে তার যে আর্মার বাড়ি খেয়েছে সেটা শব্দ। সে বুঝতে পারলো যে তার সোলজাররা পড়ে যাচ্ছে, মানে বেহুশ হয়ে যাচ্ছে বা সেন্সলেস হয়ে যাচ্ছে বা ঘুমায় যাচ্ছে সামথিং। তো মার্ক তাড়াতাড়ি দৌড় দিল এখান থেকে, মানে ওই সেই কুয়াশার মধ্যে দাঁড়াবে না। দৌড়ায় যেয়ে সে দেখলো যে কুয়াশাটা যেখানে ফিকে হয়ে গেছে সেটার বাইরে চলে আসলো সে, এবং সে নিচেও ফাইন্ড আউট করলো যে তার অনেক বেশি ক্লান্ত লাগতেছে, মনে হচ্ছে ঘুম চেপে আসতেছে এরকম। তো সে ওখানে দাঁড়ায় তার মাথা ঝাঁকা দিল, মাথা ঝাঁকা দিয়ে তার হেলমেট খুলে ফেললো। হেলমেট খুলে ফেলে সে তাকায় দেখতেছে যে সে যেখানটায় দাঁড়া আছে ওখানে চাঁদের আলো পড়ছে, তার থেকে সামনে, বেশ খানিকটা সামনে, কালো কুয়াশার মতো মেঘ জমাট বেঁধে আছে একটা জায়গায়, এবং ওই পাশের কিছু দেখা যাচ্ছে না। এবং ওই পাশে সেই যে আর কোনো, মানে তার যে পড়ার শব্দ পাইছে আর কোনো শব্দ নাই, মানে সব কিছু মানে নির্জন, মানে নিশ্চুপ, সেই রাতের সব শব্দ, শুধু বাঁশির শব্দও নাই, এবং উলফের কিছু গলার ভেতরে টানা টানা শব্দ। এর মাঝে সে ফিস 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 মন্ত্রের মতো শব্দ পাইল, মানে কেউ একজন মন্ত্র পড়তেছে এরকম। তো মার্ক চিন্তা করতেছে সে কি যাবে নাকি সামনে এগিয়ে, মেঘের এই যে একটা আচ্ছাদন, কুয়াশা যে ঘিরে ফেলছে এটার মধ্যে দিয়ে সে যাবে কিনা। পরে চিন্তা করলো যে না, এটা যাওয়া ঠিক হবে না, যেহেতু ওখানে সবাই ঘুমায় গেছে, এটার মধ্যে কিছু একটা আছে যেটার জন্যই সবাই ঘুমায় গেছে। তো মার্ক এখানে চুপচাপ দাঁড়ায় আছে, তলোয়ারটাকে ধরে চিন্তা করতেছে কি হয়, মানে আসলে তার তো কিছু করার নাই, তার এখন একদম অসহায় অবস্থা। এই সময় সে শব্দ পেল একটা চড় 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 চড়, মানে ভাঙা চোরার শব্দ, মানে হচ্ছে কেউ মানে কোনো কাঠের জিনিসকে ভেঙে চুরে দুমড়ায় দিতেছে। তো সে বুঝতেছে যে তাদের যে ওয়াগনের লক কেউ ভাঙতেছে। এই লক ভাঙার মতো শক্তি কোনো মানুষের থাকার কথা না। অবাক হয়ে গেল সেটা কিভাবে সম্ভব, শব্দ যেটা হচ্ছে সে বুঝতে পারতেছে চড়চড় করে ওয়াগনের উপর থেকে কিছু ছিটতেছে এরকম। একটু পরে সে দেখতে পেল যে এই চাঁদের আলোতে ঠিক ওই কুয়াশার ভেতর থেকে এইরকম একটা, মানে চওড়া একটা তক্তার মতো, মানে দরজা হবে ওয়াগনের, এটা বাতাসে উড়ে যে এরকম, মানে কুয়াশার উপর থেকে উড়ে গেল, উড়ে যে দূরে ঠাস করে পড়লো, শব্দ হলো একটা, এবং বুঝতে পারলো যেটা শব্দ, তারপর ঘড় 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 শব্দ, কিছু একটা মানে সরতেছে ওইখান থেকে। আসলে মার্কের কিছু করার নাই, এরকম অমানসিক কাজ যদি কেউ করতে পারে সেখানে কি পরিমাণ শক্তি প্রয়োজন, আর এটা কিভাবে সম্ভব। এবং পুরো জায়গাটা কিন্তু তখন ওই কুয়াশাচ্ছন্ন। মার্ক হঠাৎ করে দেখলো কুয়াশার ভেতর থেকে 3টে নেকড়ে বের হয়ে আসছে, মানে বেশ বড় জায়ান্ট সাইজের ধূসর, তার দিকে তাকায় আছে। এবং তারপরে সেই নেকড়েগুলোর পেছনে পেছনে একটা, মানে ক্লোক যেরকম পরে মাথা ঢাকা থাকে এরকম মাথা ঢাকা একটা ক্লোক টাইপের পরা একটা ফিগার বেরোলো। চেহারা বোঝা যাচ্ছে না, মুখের ভেতরে কিচ্ছু দেখা যাচ্ছে না, তার হাতে একটা লাঠি, সে হাত দিয়ে এরকম দেখাচ্ছে মার্ককে সরে যেতে এখান থেকে। তো মার্ক তো আসলে সরতে পারে না, যেহেতু তার এখানে সোলজার আছে, তার ইউনিট আছে, তার একটা রেসপন্সিবিলিটি আছে। সে তলোয়ারটা নিয়ে সামনে মানে বেড়ে গেল, মানে সে মানে চিন্তা করলো যে ডুয়ার ডাই, আজকে অ্যাটাক করে এখানে হয় শেষ হয়ে যাবো বা কিছু। তলোয়ার নিয়ে সামনে চলে গেল। সে দেখলো যে উল্ফগুলো গড় গড় করে উঠে তার দিকে লাফ দিল।
তারপর ঝাঁপায় পড়লো, তার শরীরে আর্মার আছে, সে বুঝতে পারছে সে ছিটকায় পড়ে গেছে দূরে, ঠাস করে পড়ছে, সে প্রচণ্ড ব্যথাও পাইছে সে। এবং তারপরে তার মনে হলো যে তার চোখের সামনে দিয়ে কালো ধোঁয়াটা আসলো, একবারের মতো কালো ধোঁয়াটা এসে তাকে ঢেকে ফেললো। তো মার্কের আর কিছু মনে নাই। তো মার্কের সেন্স আসলো, তাকে দূর থেকে কেউ ডাকতেছে কমান্ডার কমান্ডার বলে। তার মানে মানে সে হঠাৎ করে মনে হলো যে অনেক দূর থেকে কমান্ডার কমান্ডার বলে কেউ ডাকতেছে, এবং তার চোখে মুখে পানির ছিটা পড়লো। তখন সে ফট করে তাকালো, তো তাকায় সে দেখতেছে আকাশে একটা পূর্ণ চাঁদ, চাঁদের আলো চারিপাশে, মানে তার চারিপাশে ছেয়ে আছে আর কি। সে মাথা উঁচা করলো, করে দেখতেছে তার উপর ঝুঁকে আছে 2জন সোলজার তার। এবং তিনি তাদের জিজ্ঞেস করলো, তারা হেলমেট পরা, তিনি তাদের জিজ্ঞেস করলো যে তোমরা কে কে। তো তাদের নাম বললো যে আমরা ওই ঘোড়াগুলোকে পাই নাই, ঘোড়াগুলো চলে গেছে, আর এইখানের এই অবস্থা কেন। তো মার্ককে উঠালো তারা, মার্কও উঠলো তাদের সাথে, উঠে সামনে গেল, দেখলো সামনে যেয়ে দেখতেছে ওই যে স্ট্রিমের পাশে তাদের সোলজাররা পড়ে আছে, এর মাঝে মানে 2জন দেখলো যে উঠে বসে মাথা এরকম হাতাচ্ছে, আর বাকি অনেকে পড়ে আছে। তো আস্তে ধীরে তারা সবাইকে ওঠানোর চেষ্টা করলো। তো উঠতে উঠতে দেখলো যে ওই পাশে ওই তাদের যেই ওয়াগনটা, সেই ওয়াগনের একটা সাইডে 2জন তাদের সোলজার চাপা পড়ে আছে ওয়াগনের নিচে। ওয়াগনটা কাজ হয়েছে, সেটা নিচে চাপা পড়ে, মানে ওরা ওদের আর প্রাণ নাই, ওরা ওখানেই শেষ হয়ে গেছে। আর ওয়াগনের এই পাশের যে অংশটা, যেটা তালা মারা ছিল বড় এরকম দিয়ে, মানে এরকম লোহার বার দিয়ে, সেটা নাই, পুরোটা ফাঁকা। তো মার্ক তো পুরো হয়ে গেছে, সে দ্রুত ওখান থেকে ক্লাইম করে উপরে উঠলো, উঠে ভিতরে উকি দিয়ে দেখতেছে যে ওখানে কিচ্ছু নাই, ভেতরটা একটা ফাঁকা, একটা হলো, মানে এর ভিতরে কিছু যা ছিল সেটা নিয়ে গেছে কেউ উঠায়। তো মার্ক তো একদম মানে অবাক হয়ে গেল যে কেমনে কি হলো, এটা কেমনে উঠায় নিল, এটাকে ভাঙলো কিভাবে। এই যে এই দরজা বা এই পার্টটাকে ভেঙে যে উড়ায় ফেলছে সেটা সে দেখছে ওই সময়। তো সে মানে খুব অবাক হয়েছে, এবং মানে তার কিছু বলার নাই। সে ওখান থেকে নামলো, নেমে তাড়াতাড়ি তার সোলজারদের খোঁজ খবর নিল, এই 2জন তো এটা তলে পড়ছে, বাকিরা সবাই ঠিক আছে নাকি সে দেখলো। তো দেখলো যে হ্যাঁ, বাকি যে 18 জনকে পাওয়া গেল, এবং তার যে ওই যে বিশ্বস্ত 5জন ছিল তাদের মধ্যে একজন হচ্ছে 2জনের একজন, আর 4জন ছিল এখানে। আর সবাইকে এক করে তখন সে সবার কাছ থেকে নিল যে সবাই ঠিক আছে কিনা। তো বললো হ্যাঁ সবাই ঠিক আছে, সবাই নড়তে চড়তে পারতেছে, সবাই চলতে পারতেছে, বাট সবাই খুব ভয় পাইছে, খুব ভয় পাইছে। তারা যদিও যোদ্ধা এবং সেনাবাহিনীতে যুদ্ধ করে, তারপরও তার প্রচণ্ড ভয় পাইছে। তো দেখলো যে ওই যে 2জন মারা গেছে, তার মধ্যে একজন হচ্ছে যে 5 জনের একজন হচ্ছে যে নাকি মার্ককে সাবধান করছিল যে এদিক দিয়ে একটা স্ট্রিম আছে, এখানে যে ডাইনির কথা বলছিল এখানে আসতে না এসে। দেখলো যে সেও মানে ওখানে চলে গেছে, প্রাণ হারাইছে সে। তো মার্ক কি করবে, মার্ক তখন বাকি 4 জনের সাথে কথা বললো, তার যে বিশ্বাসী যারা জুনিয়র ছিল তাদের সাথে, আর তারা বাকি সবাইদেরকে কথা বললো, সবাইকে গ্যাদার করলো, বললো যে তোমরা কি দেখছো, তোমরা নিজ চোখে দেখছো কি হয়েছে, তোমরা সবাই এটা সাক্ষী, এটার কোনো এক্সপ্লেনেশন কেউ দিতে পারো। বলে যে না। সবাই বলতেছে যে আমরা কাজ করতেছিলাম, চেষ্টা করতেছিলাম ওয়াগনটাকে সোজা রাখার, এই সময় এরকম ধোঁয়া আসলো, এবং ধোঁয়া আসার পরে একদম ঘুমের অতলে চলে গেলাম আমরা, আমাদের আর কিছু খেয়াল নাই, মানে আমরা আর কিছু দেখি নাই। তো মার্কই হচ্ছে সবচেয়ে লং জিনিসটা দেখছে, এবং মার্ক বললো যে এরকম হয়েছিল, আমার উপর 3টা উলফ ঝাঁপায় পড়ছিল। তো মার্কের শরীরে কোনো কামড় বা আঁচড়ের দাগ পাওয়া গেল না। তো যাই হোক, মানে তারা বুঝতে পারলো না আর কি ওই সময়। তো যাই হোক, তারা চিন্তা করলো যে এখানে বসে থাকাটা বিপজ্জনক, তাদের ঘোড়াগুলোও নাই, তাদের ঘোড়াগুলো চলে গেছে সব। তো তারা ওই ওয়াগনের পাশে বসে থেকে লাভ নেই, ওয়াগনেও কিছু নাই, এবং ওয়াগনে কোচম্যানেরও খোঁজ পাওয়া গেল না কোনো। তো যাই হোক, তারা হাঁটা ধরলো, এখান থেকে হাঁটতে হাঁটতে সামনে যাওয়া শুরু করলো। তো সামনে যেতে যেতে এক সময় তারা যখন নাকি অন্ধকার ফিকে হয়ে আসতেছে, রাস্তার একটা জায়গায় আসলো। তো সেইখানে এসে তারা দেখতেছে যে একটা গাছের নিচে একটা ঘোড়া দাঁড়ায় আছে, এবং ঘোড়াটা তাদের দেখে বেশ মানে করতেছে, শব্দ করতেছে, মানে পা ঠুকতেছে। তো তারা কাছাকাছি আসাতেও যে খুব একটা ভয় পাইছে ঘোড়াটা তা না, তো বুঝলো যে তাদেরই কারো ঘোড়া। তো আরও কাছায় গেল তারা। তো যখন কাছায় গেছে দেখতেছে যে ঘোড়ার কাছাকাছি মাটির মধ্যে একজন মানুষের মনে হচ্ছে যে শরীর পাওয়া যাচ্ছে, যে শুয়ে আছে মাটিতে। তো তারা তাড়াতাড়ি কাছায় গেল। তো ঘোড়াটা তাদের এগোয় আসছে, দেখলে এতগুলো মানুষ দেখে ঘোড়া হয় নাই, মানে চলে যায় নাই, সে শুধু ভীত হয়েছে বোঝা যাচ্ছে তার শব্দে। তো তাদের মধ্যেই কয়েকজন সোলজার এগিয়ে গেল ঘোড়াটাকে, এবং নিয়ে তাড়াতাড়ি ধরলো। তো তার মধ্যে একজন ডিটেক্ট করলো এটা তার ঘোড়া ছিল। তো দেখলো মাটিতে যে পড়ে আছে ওই শরীরটার মানে বিভিন্নভাবে বিক্ষত আর কি, ওটারই নাই। তো তারা বুঝতে পারলো দেখে যে বিশেষ করে মার্ক দেখে বুঝলো যে এইটা ওই কোচম্যান ছিল। তো এখন তো জানা গেল না ঘটনাটা কি হয়েছে। কোচম্যান ওখানে পাওয়া গেছে, মানে সে ক্ষত বিক্ষত, মানে সে চেক করে দেখলো যে তার প্রাণ নাই শরীরে, মানে সে ওখানে পড়ে আছে। তো যাই হোক, বললো যে এখন ওকে তো এখান থেকে এভাবে কিভাবে নিয়ে যাবো ক্যারি করে, আমাদের অনেক পথ বাকি, আমাদের ঘোড়া পাইছি একটা,
তো এরকম করে তারা ওই অ্যাটলিস্ট সইটাকে সরাই নিয়ে আসলো এবং তারা বললো যে এটাকে পারলে আমরা কবর দেওয়ার ব্যবস্থা করি, আর তো কিছু করার নাই, এখান থেকে এভাবে এটাকে নিয়ে যাব কিভাবে। তো তারা ওইখানে সবাই মিলে ওইখানে খুঁড়লো আর কি, নিজেদের সাথে তলোয়ার যা আছে ওটা দিয়ে, শক্ত মাটি খোঁড়া যায় না, অনেক কষ্টে যতটুকু পারলো খুঁড়েই করে সেখানে তারা মোটামুটি সমাহিত করলো। তারা করে ওই ঘোড়াটাকে একটাকে নিয়ে ওইটা মার্ককে দিল, বললো যে আপনি উঠে বসেন এটাতে, আর আমরা যাচ্ছি সাথে। যাই হোক, তারা এগোতে এরকম করে যেতে এক সময় তারা ওয়াগনের 3টা ঘোড়াকেও পাইছে, এবং এগুলা ওদের দেখে দাঁড়াইতে চাচ্ছিল না, বেশ করতেছিল, সেগুলোকেও তারা মানে করলো নিয়ে, মানে এই ঘোড়াগুলোকে পেলো, এবং পরবর্তীতে সামনে যে আরও ঘোড়া পেলো, তারপরেও কয়েকটা ঘোড়া মিসিং, সেগুলোকে পায় নাই তারা। যাই হোক, এই কয়টা ঘোড়াতে করে তারা এক সময় চলতে চলে আসলো এবং শহরে এসে মিউজিয়ামের এখানে আসলো। এসে মার্ক রিপোর্ট করলো যে কি হয়েছে পথে, পুরো কথাগুলো বললো। তারা শুনলো, তারা মনে হলো যে একদম ভাবলে সিন চেহারা শুনলো। শুনে তাদের মধ্যে একজন আসলো, এসে তাদেরই আরেকজন সিনিয়র কর্মকর্তা, সে এসে পুরো কথাটা শুনলো। শুনে তাকে একটা ম্যাপ দেখাইলো, বললো কোথায় হয়েছে ব্যাপারটা জানতে চাইলো। তো দেখাই দিল মার্ক যে ম্যাপের এই জায়গাটায় এরকম হয়েছে। শুনলো, মার্কের স্টেটমেন্ট তারা লিখে নিল, লিপিবদ্ধ করলো। মার্ককে ছাড়াও বাকি যারা ছিল সবাইকে দিয়ে ওখানে তারা নিল, সিগনেচার নিয়ে ঘটনাটা ওইখানে সেটেল করে দিল। বললো আচ্ছা, তোমার মার্ককে বললো যে আমরা তোমার কাজ সম্পন্ন হয়েছে এটা আশা করতেছি, এবং ওইটা রক্ষা করার দায়িত্ব আমাদের, তোমার কোনো ব্যর্থতা এখানে আমরা দেখতেছি না বলে তাদের মধ্যে আর কি একটা মিটিং করে বলে দিল। মার্ককে ওইটা সার্টিফাই করে দিল তারা চিঠি সহ লিখে। তো যাই হোক, মার্ক সেই চিঠি নিয়ে পরবর্তীতে সেটা নিয়ে এসে ব্যাক করছিল, এবং সে যখন নাকি তার সিনিয়রের কাছে এটা বলছিল যে আপনাকে আমি বলছিলাম যে রাতে এখান থেকে চলাফেরা না করার জন্য, তাহলে যদি চলাফেরা না করতাম তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। তো তার যে সিনিয়র কমান্ডিং অফিসার ছিল তিনি নাকি বলছিলেন যে এটা যাদের সমস্যা তাকে ভাবতে দাও, তাদের ইনস্ট্রাকশন ছিল ওইভাবে আসার, তো তুমি তো তোমার কাজ করছো, তোমাকে তো আর কেউ লায়াবল করে নাই না, নিদার তোমার ফোর্সকেও কেউ লায়াবল করে নাই, তোমরা আসছো যাদের সমস্যা তারাই ভাববে। এবং মনে রাখবা যে এখানকার যে জঙ্গল, এখানকার যে সব কিছু বেশ রহস্যময়, এই রহস্যের মধ্যে দিয়ে তুমি যতদিন সার্ভ করতেছো অনেক রহস্য দেখতে পাবা, এই রহস্যের মধ্যে দিয়েই তোমাকে যেতে হবে মার্ক, অ্যান্ড জাস্ট থিঙ্ক লাইক দ্যাট। এই বলে নাকি মার্ককে তিনি কিছু বলেন না, 7 দিনের ছুটি বলছিলেন এবং তাকে 7 দিনের ছুটি দেওয়া হয়। মার্ক মনে করছিল যে তাকে অনেক কোয়েশ্চেন করা হবে, অনেক রকম সমস্যায় ফেলা হবে, বা তার একটা ব্যর্থতা হলো, তার কর্মজীবনে একটা দাগ লেগে গেল, এগুলো ভাবছিল। তো এগুলা কিছুই নাকি আর হয় নাই। তো মার্ক খুব অবাক হয়েছিল, সে 7 দিনের ছুটিও পাইছিল এবং তার কোনো রকম সমস্যা হয় নাই। আর সে পরবর্তীতে ওই ওয়াগন সম্বন্ধে জিজ্ঞেস করছিল তার কমান্ডিং অফিসারকে যে স্যার ওইটা কি রিট্রিভ হয়েছে নাকি, বা ওটা খুঁজে পাইছে নাকি এরা। তো বলছে যে ওইটা আমার কনসার্ন না, তিনি বলছে ওইটা আমার কনসার্ন না, তুমি ওইটা ইউ শুড থিঙ্ক লেস অ্যাবাউট ইট, তাই বলে দিছে। যাই হোক, মার্ক এরপর আর চিন্তা করেনি, তিনি এই ঘটনা পরবর্তীতে তার বংশতে শেয়ার করছেন অনেকের কাছে। এইভাবে করেই রবার্ট টেম ওইটা জানছে। রবার্ট টেমের কাছ থেকে এটা কালেক্ট করা হয়েছে। ঘটনাটা আপনার কাছে কেমন লাগছে আমাদেরকে জানাবেন। ইশতিয়াক, ও ইশতিয়াক, ঘুমাচ্ছিস? ঝাপসা চোখে তাকিয়ে দেখি আমার কেবিনের দরজার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে সাদা ধবধবে আপ্যায়ন, কাঁধ পর্যন্ত ছাটা চুল। আমি ভাবলাম রাতের শিফটে কোনো ডিউটি নার্স হবে। আমার তখন প্রচণ্ড জ্বর, শরীর ব্যথায় ভেঙে পড়েছে। আমি কোনো মতো বললাম, না আপা, ঘুম আসছিলাম। আমার ঘুম আসছিল না, মাথা খুব যন্ত্রণা হচ্ছে। মেয়েটা কোনো কথা না বলে আস্তে আস্তে আমার বিছানার দিকে এগিয়ে এলো। তার হাঁটার কোনো শব্দই হচ্ছিল না। সে আমার মাথার একদম কাছে এসে দাঁড়ালো। আমি যখন তার মুখের দিকে তাকালাম তখন আমার কলিজা শুকিয়ে গেল। চাঁদের আলোয় দেখলাম তার কপাল থেকে শুরু করে পুরো ডান গালটা থেতলে আছে। কাঁচা রক্ত আর পুঁজ চুয়ে পড়ছে তার সাদা অ্যাপ্রনের ওপর, আর তার চোখ দুটো সম্পূর্ণ সাদা, সেখানে কোনো মনি নেই। সে তার বরফ শীতল আঙ্গুলগুলো আমার কপালের ছোঁয়াতেই আমার পুরো শরীর অবশ হয়ে গেল। সে ফিসফিস করে বলল, 312 নম্বর কেবিন থেকে কেউ জ্যান্ত ফিরে না রে ভাইয়া। এই ঘটনা ঘটেছিল 2015 সালের সেপ্টেম্বর মাসে ঢাকার ধানমন্ডির একটি নামকরা প্রাইভেট হাসপাতালে। আমার নাম মোহাম্মদ ইশতিয়াক। তখন আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করি।
হঠাৎ করে এক রাতে আমার অ্যাপেন্ডিসাইটেড এজন্য প্রচণ্ড ব্যথা উঠে আসে। অবস্থা এতটাই খারাপ ছিল যে রাতেই আমাকে জরুরি ভিত্তিতে ওই হাসপাতালে ভর্তি করানো হয় এবং ভোর রাতের দিকে আমার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। অপারেশনের পর ডাক্তার আমাকে কেবিনে শিফট করার কথা বললেন। সে সময় হাসপাতালে অন্য সব কেবিন বুক থাকায় আমাকে 3 তলার একদম শেষ মাথায় 312 নম্বর সিঙ্গেল কেবিনটা দেওয়া হয়। কেবিনটা বেশ বড় ছিল, তবে কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে আর থমথমে ভাব ছিল ঘরের ভেতরে। রুমের জানালাটা খুললেই পিছনে একটা মস্ত বড় পুরনো বট গাছ দেখা যেত, যার ডালপালাগুলো জানালার কাছ পর্যন্ত চলে আসছে। প্রথম দিন অপারেশনের ব্যথায় এবং কড়া ওষুধের ঘোরে আমি প্রায় পুরোটাই সময় ঘুমিয়ে কাটিয়েছি। আমার সাথে থেকে কেবিনে থাকার কথা ছিল আমার ছোট ভাই ইমতিয়াজের, কিন্তু পরদিন বিকেলে ওর একটা জরুরি পরীক্ষা থাকায় ও আমাকে কল দিয়ে বলল, ভাইয়া তুই তো এখন মোটামুটি ভালো আছিস, আমি রাতে বাসায় গিয়ে একটু পড়াশোনা করি, সকালে আম্মুকে নিয়ে একবার চলে আসব, কারণ আমার পরীক্ষা আছে। তখন আমিও ভাবলাম যে শুধু এক রাতের তো ব্যাপার, আর নাসরা তো আছেই, তাই ওকে আমি যেতে বললাম। আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। রাত তখন আনুমানিক 11:30। তখন পুরো হাসপাতাল একদম শান্ত হয়ে আসছে। করিডোরে 2-1 অ্যাটেন্ডেন্টের হেঁটে যাওয়ার জুতা খটখট শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। আবার আমার কেবিনের লাইটটা নিভিয়ে শুধু 0 ওয়াটের একটা নীল লাইট বাল্ব জ্বেলে রেখেছিলাম। হঠাৎ করেই রুমের ভেতরে কেমন যেন একটা তীব্র ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। এসি বন্ধ থাকার কারণে তারপরেও ঘরের তাপমাত্রা যেন মাইনাসে নেমে গেল। আমি কম্বলটা ভালো করে গায়ে জড়িয়ে নিলাম। ঠিক তখনই আমার নাকের ভেতরে একটা অদ্ভুত গন্ধ এলো, কড়া ডেটল আর ফরমালিনের সাথে পচা রক্তের মিশ্রিত গন্ধ। আমি অস্বস্তি বোধ করে পাশ ফেতে যাব, ঠিক তখনই শুনলাম জানালার কাচের ওপর কেউ নখ দিয়ে আঁচড়াচ্ছে। শব্দটা এতটাই তীক্ষ্ণ ছিল যে আমার কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হলো। আমি তখন জানালার দিকে তাকালাম, দেখলাম বাইরে মেঘলা আকাশ, হালকা বাতাসের কারণে বটগাছের ডালগুলো নড়ছে। ভাবলাম গাছের ডালে হয়তো কাছে ঘষা খাচ্ছে, যার কারণে শব্দ হচ্ছে। কিন্তু আমার ভুল ভাঙলো যখন আমি বাথরুমের দরজার দিকে তাকালাম। 312 নম্বর কেবিনের অ্যাটাচ বাথরুমের দরজাটা আস্তে আস্তে নিজে নিজেই খুলে গেল। একটা দীর্ঘ শব্দ করে দরজাটা পুরোটাই খুলে যেতেই আমি দেখলাম ভেতরের পানির কলটা কেউ সজোরে ছেড়ে দিল। পানি পড়ার শব্দে পুরো ঘর গম গম করতে লাগলো। আমি নার্সকে ডাকার জন্য বিছানার পাশে থাকা কল বেলটার দিকে হাত বাড়ালাম, কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো আমার খাটের ঠিক নিচে কেউ একজন শুয়ে আছে এবং সে জোরে জোরে হাঁপাচ্ছে। একটা ভারী ও গুঙ্গানিযুক্ত শ্বাসের শব্দ পুরো রুমে প্রতিধ্বনি হতে লাগলো। আমার পুরো শরীর ভয়ে অবশ হয়ে গেল, কপালেও প্রচণ্ড ঘাম জমতে লাগলো। আমি নার্স ডাকা সুইচে চাপ দিতে যাব, ঠিক তখনই রুমের সেই নীল লাইটটা দপ দপ করে নিভে গেল। পুরো রুম মুহূর্তের মধ্যে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ডুবে গেল। তারপরে ঘটনা ছিল আমার কল্পনারও অতীত। সেই অন্ধকারের মধ্যে আমি স্পষ্ট অনুভব করলাম খাটের নিচ থেকে একটা হাড় সমস্ত প্রচণ্ড ঠান্ডা হাত বের হয়ে এসে আমার ডান পা শক্ত করে চেপে ধরল। সেই হাতের শক্তি এতই বেশি ছিল যে আমার মনে হলো আমার পায়ের হাড়টা এখন গুঁড়ো হয়ে যাবে। আমি ব্যথায় আর আতঙ্কে চিৎকার করতে গেলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমার মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না। কে যেন আমার গলাটা ভেতর থেকে চেপে ধরছিল। সেই অদৃশ্য হাত আমাকে খাট থেকে নিচের দিকে টানতে লাগলো। আমি আমার বাম পা দিয়ে খাটের রেলিংটাতে কোনো মতে আঁকড়ে ধরলাম। অন্ধকারের মধ্যে আমি দেখতে পেলাম বাথরুমের ভেতর থেকে একটা সাদা মূর্তির মতো অবয়ব হামাগুড়ি দিয়ে আমার দিকে এগিয়ে আসছে।
তার চুলগুলো মেঝেতেই লেপ্টে আছে এবং সে আসার সময় মেঝেতে রক্তের একটা দাগ রেখে আসছে। সে যত কাছে আসছিল ফরমালিনের সেই পচা গন্ধটা ততই তীব্র হচ্ছিল। আমার দোয়া আটকে আসছিল। সে আমার খাটের একদম কিনারে এসে দাঁড়ালো এবং 2 হাত দিয়ে আমার গলার উপর ভর দিল। তখন আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তার সেই চোখহীন সাদা কোটর দুটো চোখ। সে হাসছিল একটা শব্দহীন বিভৎস হাসি। আমি তখন মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকতে লাগলাম। আমার চোখ ফেটে জল বেরিয়ে আসলো। ঠিক যখন আমার মনে হচ্ছিল আমি আর এক মুহূর্ত বাঁচব না, তখনই করিডোরে কারো ভারী পোটের আওয়াজ পাওয়া গেল এবং হুট করে আমার কেবিনের দরজা খুলে মেন লাইটটা জ্বলে উঠল। লাইটটা জ্বলে ওঠার পর সাথে সাথেই হাত, সেই মূর্তি সব কিছু এক পলকের মধ্যে উধাও হয়ে গেল এবং ভেতরে ঢুকলেন হাসপাতালের সেই ডিউটিরত ডাক্তার আর একজন পুরুষ নার্স। আমাকে খাটের উপরে ভাবে ছটফট করতে দেখে ডাক্তার সাহেব ছুটে গেলেন এবং বললেন, ইশতিয়াক সাহেব, আপনার কি হয়েছে? আপনি এভাবে কেন কাঁপছেন? এবং আপনার তো দেখতেছি অক্সিজেন লেভেল কমে যাচ্ছে। আমি কোনো মতে ইশারায় বাথরুমের আর খাটের নিচটা দেখালাম। পুরুষ নার্সটি বাথরুমে গিয়ে কলটা বন্ধ করে দিয়ে এসে ডাক্তারকে ফিসফিস করে কিছু একটা বলল। তখন ডাক্তার সাহেবও মুখটাও কেমন যেন ফ্যাকাশা হয়ে গেল। তিনি আমাকে তৎক্ষণাৎ একটা অন্য কেবিনে শিফট করে দেওয়ার নির্দেশ দিলেন। পরদিন সকালে আমার এক বড় ভাই, যিনি ওই হাসপাতালের এক্স-রে বিভাগে কাজ করতেন, তিনি আমাকে দেখতে এলেন। ওনাকে রাতে ঘটনাটা আমি খুলে বলতেই দেখলাম 4-5টা দেখে নিয়ে কলার নামিয়ে বললেন, ইশতিয়াক, তুই ভাগ্যিস বেঁচে ফিরেছিস। আজ থেকে প্রায় 4 বছর আগে ওই 312 নম্বর কেবিনেই এক রাতের শিফটের নার্সকে ডিউটিরত অবস্থায় কিছু ড্রাগ অ্যাডিক্টিভ ছেলে রেপ করে খুন করে বাথরুমে ফেলে রেখেছিল। যদিও ছেলেগুলো পরে ধরা পড়েছিল, কিন্তু ওই মেয়ের আত্মা এখনও অতৃপ্ত অবস্থায় আছে। ওনাকে এখনও কেবিনেই ঘোরে। এর আগেও 2জন রোগী ওই কেবিনের মাঝরাতে হার্ট অ্যাটাক করে মারা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ লোকসানের ভয়ে সেই ঘটনাটা ওখানেই ধামাচাপা দিয়ে রেখেছে। আজ এত বছর পার হয়ে যাওয়ার পরেও আমি যখনই কোনো হাসপাতালে সাদা ধবধবে করিডোরে দেখি বা ডেটলের গন্ধ পাই, আমার চোখের সামনে ভেসে ওঠে সেই 312 নম্বর রুমের সাদা চোখহীন নার্সের মুখটা ভেসে ওঠে। আর তখন আমার মেরুদণ্ড দিয়ে বয়ে যায় এক হিমশীতল স্রোত বয়ে যায়। আমি তো আজকের মধ্যে এখানে ভাইয়া দেখা গরম হবে লাগছিল বলে নিচে এসে বারান্দায় শুয়েছিলাম। নাইট। তোকে আমি ডাকিনি, ভাবলাম ডিস্টার্ব হবে হয়তো। আমি আসিফের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেলাম। যদি আসিফ মাঝরাতেই নিচে চলে গিয়ে থাকে, তবে দোতলার সেই বন্ধ ঘরে সারা রাত আমার পাশে আসিফের রিপিউটা কে ছিল, আর ও কার কথা বলছিল যে ওকে সাথে নিয়ে যাবে? আজ এতগুলো বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো মাঝরাতে চাটখিলের সেই পোড়া বাড়ির কথা মনে পড়লে আমার পিঠের চামড়া ঠান্ডা হয়ে যায় আর কানের কাছে সেই পিশাচের ফিসফিসানি শুনতে পাই।